আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। তোমাদেরকে স্বাগতম আমাদের ভার্সিটি মাস্টার ক্লাস আজকের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইসিটির চ্যাপ্টার 1 এর লেকচার 1 এ। ওকে, তো আমরা আজকে চ্যাপ্টার 1 পড়ব এবং চ্যাপ্টার 1 এর নাম তোমরা নিশ্চয়ই জানো যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আহ, বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত। হ্যাঁ, বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত অর্থাৎ এই চ্যাপ্টারে আমরা আইসিটির বা তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বেসিক কনসেপ্ট গুলো নিয়ে কথা বলি এবং সেই আইসিটির কনসেপ্টটা আসলে কিভাবে বিশ্ব এবং বাংলাদেশে কাজে লাগবে সেটা নিয়ে আলোচনা করি। তো আজকের লেকচারে তোমাদের সাথে আমি থাকবো তোমাদের অনন্ত ভাইয়া। ভাইয়া বর্তমানে বুয়েটে পড়াশোনা করতেছি কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। তো চলো শুরু করি আমরা। তো ফার্স্টেই আমি তোমাদেরকে একটু বলি, আমরা এখানে একটু ডিসকাস করে নিই ফার্স্ট চ্যাপ্টারে ঢোকার আগে যে আইসিটি কি। আমরা এতদিন ধরে আইসিটি পড়ছি এবং আমরা অনেকগুলো লেকচার করেছি বা করব। তো আইসিটির ফুল ফর্ম হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, রাইট? দ্যাট মিনস ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন সিস্টেম, হ্যাঁ, বা টেকনোলজি। সো এই যে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, সেখানের এই ইনফরমেশন ওয়ার্ডটা দিয়ে আমরা কি বুঝি বলতো? ইনফরমেশন ওয়ার্ডটা দিয়ে বোঝায় হচ্ছে তথ্য। তো দুইটা ওয়ার্ড খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য, একটা হচ্ছে ডেটা আর একটা হচ্ছে ইনফরমেশন, যেকে বাংলায় বলা হয় হচ্ছে উপাত্ত এবং তথ্য। তো যখন তোমাকে কেউ বলবে যে ভাইয়া উপাত্ত কি, তখন তুমি বলবা যে উপাত্ত মানে হচ্ছে অবিন্যস্ত তথ্য বা অবিন্যস্ত উপাত্ত। হ্যাঁ, তো উপাত্ত হচ্ছে কিছু জ্ঞান যেগুলো অবিন্যস্ত, আর তথ্য বা ইনফরমেশন হচ্ছে কিছু জ্ঞান যেগুলো বিন্যস্ত। যেমন আমি যদি তোমাকে বলি যে একটা স্কুলের 100 জন স্টুডেন্টের নাম, সেটা একটা অবিন্যস্ত জিনিস, তাই না? সেটাকে আমরা বলবো ডেটা বা উপাত্ত। বাট আমি যদি বলি যে একটা স্কুলের 100টা স্টুডেন্টের রোল নাম্বার, ওর নাম এটা, ওর রোল এটা, ওর নাম এটা, হ্যাঁ, তো একটা রোল ওয়াইজ একটা নাম্বার বা একটা রোল ওয়াইজ একটা ঠিকানা বা একটা নাম বা বাবার নাম, তো এগুলো যদি আমি একটা টেবিল সাজাই, হ্যাঁ, তো এই যে ইনফরমেশন, এটাকে আমরা বলবো হচ্ছে বিন্যস্ত। হ্যাঁ, এটাকে আমরা বলবো তথ্য বা ইনফরমেশন। সো আইসিটিতে আমরা বুঝতে পারতেছি যে ইনফরমেশন ওয়ার্ডটাকে বেশি ফোকাস করতেছি এবং আমরা ফোকাস করতেছি কমিউনিকেশনকে। হ্যাঁ, কমিউনিকেশন, কমিউনিকেশন। ওকে, তো আমরা যদি দেখি যে কমিউনিকেশন এর মিনিংটা কি, কমিউনিকেশনের মিনিংটা হচ্ছে যোগাযোগ, রাইট? যোগাযোগ, হ্যাঁ, টেকনোলজি, যোগাযোগ। তো যোগাযোগটা কেন ইম্পর্টেন্ট? কারণ একটা ইনফরমেশন বা একটা তথ্য আসলে একটা ডিভাইস, একটা কম্পিউটার বা একটা মানে সার্টেন জায়গায় একটা মেশিনে আসলে থাকাটা এনাফ না আমাদের জন্য। আমাদের দরকার যে একটা ইনফরমেশন আসলে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে এবং শেয়ার হবে এবং পুরো পৃথিবী হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে কানেক্টেড থাকবে। এই জিনিসগুলো আমাদের দরকার, রাইট? সো কমিউনিকেশন কিন্তু অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, তোমার কাছে ইনফরমেশন আছে, তুমি প্রসেস করতে পারতেছো, তুমি প্রোগ্রাম লিখতে পারতেছো, এভরিথিং ইজ অল রাইট, কিন্তু তোমার কাছে কোনো কমিউনিকেশন নাই, কোনো নেটওয়ার্ক নাই, হ্যাঁ, তাহলে এটা আসলে মোটামুটি ভ্যালুলেস বলা যায়, বুঝছো? তো এটাই আর কি। মেইনলি আসলে ইন্টারনেটের আবিষ্কারটাও তো ওই কারণে হয়েছিল, তাই না? যে আমেরিকান মিলিটারি বেস গুলো ওরা কানেক্ট করতে চাইছিল, তাই তো? আচ্ছা, তো আমরা চ্যাপ্টারে যদি ঢুকি, দেখো ফার্স্টেই আমরা একটু দেখবো যে এই চ্যাপ্টারে আমরা আলোচনা করব একটা টপিক নিয়েই, যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির আধুনিক ব্যবহার। হ্যাঁ, তো এই টপিকটা অবশ্যই ইম্পর্টেন্ট এবং এই চ্যাপ্টারটাও মোটামুটি ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো ততটা ইম্পর্টেন্ট আমি বলবো না যতটা আমাদের চ্যাপ্টার 3 অথবা 5 আমরা বা চ্যাপ্টার 2 থেকে অনেক কোয়েশ্চেন্স আসে। তো এই চ্যাপ্টারের ইনফরমেশন গুলো আমাদের মনে রাখতে হবে, হ্যাঁ, যে আমাদের ক্রায়ো সার্জারি কি, ভার্চুয়াল রিয়েলিটি কি, ক্রায়ো সার্জারিতে কত টেম্পারেচার ইউজ করা হয়, ভার্চুয়াল রিয়েলিটিতে কিভাবে ইউজ করা হয়, অগমেন্টেড রিয়েলিটি কি, রোবোটিক্স কি, হ্যাঁ, এই ইনফরমেশন গুলো আমাদের জানা লাগবে। ওকে, তো আমরা শুরু করি। দেখো যে প্রথমে আমরা যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ। তো বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজের কনসেপ্টটা সর্বপ্রথম কে দেন? সর্বপ্রথম আমাদেরকে দেন মার্শাল ম্যাকলুহান। হ্যাঁ, গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম আমাদেরকে সর্বপ্রথম এর কনসেপ্টটা দেন হচ্ছে মার্শাল ম্যাকলুহান, হ্যাঁ, এই ভদ্রলোক। এবং তার যে দুইটা বই ছিল, এই দুইটা বইয়ে তিনি আসলে বেসিক্যালি এই বিশ্বগ্রামের কনসেপ্টটা ব্যাখ্যা করেন। হ্যাঁ, তো বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজের কনসেপ্টটা কি আসলে? যে আমাদের পুরো পৃথিবীটাই বা পুরো গ্লোবটাই, হ্যাঁ, পুরো ওয়ার্ল্ড বা পুরো গ্লোব আমরা যেটাই বলি, হ্যাঁ, এই পৃথিবীটাই আসলে একটা ভিলেজ বা একটা গ্রাম। পুরো বিশ্বটা মিলে একটা গ্রাম। এর মিনিংটা কি? একটা গ্রামের সবার মধ্যে আসলে কমিউনিকেশন থাকে, সবাই সবাইকে চিনে বা জানে, অ্যাটলিস্ট কমিউনিকেশন করতে পারে, খোঁজ খবর রাখে, রাইট? এখন দেখো যে নেটওয়ার্কিং এর বিস্তৃতির কারণে বা বর্তমান ইন্টারনেটের কারণে বা বর্তমান মিডিয়ার কারণে, হ্যাঁ, তুমি বলো বিবিসি, সিএনএন বা আল জাজিরা, যেটার কথাই বলো, বা তুমি ইন্টারনেটের কথা বলো, বা তুমি সামাজিক যোগাযোগ মাধ্যমের কথা বলো, ফেসবুক, টুইটার, হোয়াট এভার, এগুলোর কারণে তুমি আসলে দেখো যে তুমি বাংলাদেশে বসেই পৃথিবীর সব জায়গায় তুমি কমিউনিকেট করতে পারতেছো এবং পৃথিবীর সব জায়গা থেকে বাংলাদেশেও কমিউনিকেট করতে পারতেছে মানুষ। পুরো পৃথিবীটাই আসলে কানেক্টেড।
যেটা হয়তো একটা গ্রামের মধ্যে হয়তো আসলে মানে আগের কনসেপ্ট আমরা যদি বলি যে একটা গ্রামের মধ্যে এরকম কানেক্টিভিটি থাকতো, একটা গ্রামের মানুষ আরেকটা গ্রামের মানুষকে সাধারণত অত চিনতো না, তো কমিউনিকেশন থাকতো না, হয়তো কোনো ব্যবসা বাণিজ্যের কাজে গেলে একজন দুজনকে চিনতো। কিন্তু বর্তমানে দেখো যে পৃথিবীর যে কোনো প্রান্তে বসে তুমি পুরো পৃথিবীর খবর জানো, পুরো পৃথিবীর মানুষের সাথে কমিউনিকেট করতে পারতেছো, এবং উইচ ইজ এ গুড থিং, তাই না? দেখা যায় আমাদের অনেক প্রবাসী বাংলাদেশিরা বিদেশ থেকে আমাদের বা বাংলাদেশে থাকা ফ্যামিলির সাথে কমিউনিকেট করে এবং হোয়াট নট, রাইট? আমরা হয়তো আমাদের বাংলাদেশে বসে আমাদের বিদেশি ফ্রেন্ডদের সাথে কমিউনিকেট করতে পারতেছি এবং হোয়াট নট। সো এই জিনিসগুলো আসলে সম্ভব কিসের কারণে? এই আইসিটির যে কমিউনিকেশন পার্টটা, হ্যাঁ, এটার কারণে। তো এই কমিউনিকেশনের কনসেপ্টটা ব্যাখ্যা করার জন্যই বা আইসিটির ইফেক্টটা কোথায়, এই যে আমরা টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টে যাচ্ছি, এটার ইফেক্টটা কোথায় এটা বোঝানোর জন্য মার্শাল ম্যাকলুহান এই গ্লোবাল ভিলেজ কনসেপ্টটা নিয়ে আসছিল, যে গ্লোবাল ভিলেজ মানে পুরো পৃথিবীটা আসলে একটা ভিলেজ। ওকে, মানে এরকম একটা ব্যাপার আসলে, হ্যাঁ, তিনি একটা মেটাফোরিক্যাল অর্থে জিনিসটা ব্যবহার করেছিলেন। ওকে, সো এই গ্লোবাল ভিলেজের কনসেপ্ট থেকে আমরা দুইটা ওয়ার্ড হচ্ছে ব্যাখ্যা করতে পারি, যেগুলো আমরা হয়তো ছোটবেলায় পড়েছিলাম। একটা হচ্ছে গ্লোবালাইজেশন, আর একটা হচ্ছে ইন্টারন্যাশনালাইজেশন। হ্যাঁ, একটা হচ্ছে গ্লোবালাইজেশন আর একটা হচ্ছে ইন্টারন্যাশনালাইজেশন। তো গ্লোবালাইজেশন আর ইন্টারন্যাশনালাইজেশন এর মানে তোমরা আসলে জানো। হ্যাঁ, গ্লোবালাইজেশন মানে হচ্ছে কোনো একটা জিনিসকে আমরা মানে পুরো পৃথিবীর মধ্যে ছড়ায় দিতে পারতেছি কিনা। হ্যাঁ, ইন্টারন্যাশনালাইজেশন, ইন্টারন্যাশনালাইজেশন। ওকে, পুরো পৃথিবীকে আমি মানে কোনো একটা জিনিসকে আমি পুরো পৃথিবীর মধ্যে ছড়াই দিতে পারতেছি কিনা, এটা হচ্ছে গ্লোবালাইজেশন। আর কোনো একটা জিনিসকে আমি পুরো পৃথিবীর মধ্যে প্রতিষ্ঠিত করতে পারতেছি কিনা, এটা হচ্ছে ইন্টারন্যাশনালাইজেশন। হ্যাঁ, তুমি একটা ব্যবসা যদি পৃথিবীব্যাপী প্রতিষ্ঠিত করো, এটা হচ্ছে ইন্টারন্যাশনালাইজেশন। বাট তুমি তোমার একটা আইডিয়া যদি পুরো পৃথিবীর মধ্যে ছড়াই দাও, এটা হবে গ্লোবালাইজেশন। এরকম একটা কনসেপ্ট আর কি। তো যাই হোক, দুইটা আসলে সিমিলার, মোটামুটি কাছাকাছি বলা যায়। আমরা এগুলো আসলে 9-10 শিখেছিলাম, উই অল নো অ্যাবাউট দিস। সো লেটস মুভ অন, আমরা দেখি এর সামনে আমাদের কি কি টপিক থাকে। তো এরপর আমরা চলে আসবো যে ভার্চুয়াল রিয়েলিটি নিয়ে এবং ন্যানো টেকনোলজিতে। হ্যাঁ, বইয়ে হয়তো টপিকগুলো অনেক দূরে দূরে, আমরা মানে দুইটা দুইটা করে টপিক বা একটা করে টপিক নিয়ে ডিসকাস করব। তো ভার্চুয়াল রিয়েলিটির ছবিটা যদি আমরা একটু দেখি, যে ভার্চুয়াল রিয়েলিটিকে আমরা সংক্ষেপে বলি ভিআর, এবং ভিআর এর জন্য আমরা কয়েকটা ইন্দ্রিয় বা কয়েকটা সেন্সর ইউজ করি। যেমন ফার্স্ট অফ অল আমরা চোখে দেখবো, তাই না? তো তোমার চোখে যখন আমি একটা মোবাইল স্ক্রিন বা একটা কম্পিউটার স্ক্রিন, বা তোমরা এই যে ক্লাসটা করতেছো, তুমি কিন্তু একটা মোবাইল স্ক্রিন বা কম্পিউটার স্ক্রিনে বা টিভিতে বা কোনো একটা মনিটরে তুমি আসলে এই ক্লাসটা দেখতেছো, তোমার কিন্তু মনে হচ্ছে না যে তুমি ক্লাসে বসে আছো, তাই না? কারণ এটা কি, এটা একটা ভার্চুয়ালিটি, রাইট? এটা একটা ভার্চুয়ালিটি, তাই তো? সো তুমি ভার্চুয়ালি ক্লাসটা করতেছো। বাট চিন্তা করো যদি এমন করা যাইতো যে তুমি আসলে বাসায় বসে ক্লাসটা করতেছো, বাট এমন ভাবে তোমাকে জিনিসটা ফিড করানো হবে যে তুমি ফিল করবা যে তুমি আসলে ক্লাসেই বসে আছো। সামনে তাকালে টিচারকে দেখতেছো, টিচার কথা বলতেছে, ডানে তাকালে বামে তাকালে অন্যান্য মানুষদেরকে দেখতেছো, ফ্যান দেখতেছো, হোয়াটএভার, রাইট? তো এরকম তোমাকে যদি একটা 360 ভিউ দেই, হ্যাঁ, যে তোমার মোশনের উপর ডিপেন্ড করে, তোমার চোখের পজিশনের উপর ডিপেন্ড করে, চোখ যদি তুমি বামে ঘুরাও তাহলে বামের জিনিস দেখবা, মাথা ঘুরাইলেও দেখবা, চোখ শুধু চোখ ঘুরাইলেও দেখবে, রাইট? সো এট এভরি মোমেন্ট তোমার চোখ যেদিকে টার্গেট করে থাকবে আমি ওই অংশটা দেখাবো একটা 360 ভিডিওর। তাহলে এই জিনিসটাকে আমি বলতে পারি ভার্চুয়ালিটি না, ভার্চুয়াল রিয়েলিটি, যেখানে অ্যাকচুয়ালি জিনিসটা ভার্চুয়াল, জিনিসটা অ্যাকচুয়ালি কি ভার্চুয়াল, জিনিসটা অ্যাকচুয়ালি ভার্চুয়াল, বাট তুমি ফিল করবা যে এটা রিয়েলের মতো, রাইট? এটা রিয়েলের মতো, যে বাস্তব জীবনে যা হয় আমি যেদিকে তাকাই সেটা দেখি। তুমি ওই একটা ভার্চুয়াল জিনিস, একটা ভিডিও, 360 ডিগ্রি একটা ভিডিও, সব দিক দেখা যাচ্ছে, সেই ভিডিওটাকে তোমাকে এমন ভাবে ফিট করানো হবে যে তুমি ফিল করবা যে তুমি আসলে মনে হয় রিয়েলিটির মধ্যে আছো। হ্যাঁ, তো এক্ষেত্রে আমাদের কি কি ইন্দ্রিয় কাজ করে? চোখ, চোখ খুবই ইম্পর্টেন্ট, রাইট? আমাদের কান, কান খুবই ইম্পর্টেন্ট। তোমরা হয়তো দেখবা যে ইদানিংকার যেই ভালো ডিভাইস গুলো বা ভালো সাউন্ড সিস্টেম, সেগুলোতে আসলে স্টেরিও সাউন্ড সিস্টেম ইউজ করে। হ্যাঁ, বা তোমরা দেখবা ডলবি অ্যাটমোস, এরকম কিছু নাম তোমরা শুনছো, হ্যাঁ, বিভিন্ন সফটওয়্যার। এগুলোর কাজ হচ্ছে সারাউন্ড সাউন্ড ক্রিয়েট করা, এমন একটা সাউন্ড ইফেক্ট ক্রিয়েট করা যেন মানে তুমি ফিল করো যে তুমি একটা জায়গার মধ্যে আছো। দেখো, আমি তোমাকে চোখে দেখালাম বিভিন্ন দিক, কিন্তু সাউন্ড আসতেছে সামনে থেকে সব, ঠিক আছে? এমন হইতে পারে না যে সাউন্ড আসলে এদিক থেকে আসবে, সাউন্ড আসলে ওই দিক থেকে আসবে। তো তুমি যখন এদিকে বামে তাকাবা, তখন টিচার পড়াচ্ছে, এই সাউন্ডটা তোমার ডান কানে আসার উচিত, তাই না? তুমি যখন এদিকে তাকাবা তখন টিচার পড়াচ্ছে, ওটা তোমার এই কানে আসা উচিত, কনসেপ্ট এটা। সো এই জিনিসটা আমাকে করতে হবে। তাহলে চোখের পাশাপাশি সাউন্ডও খুব ইম্পর্টেন্ট, বুঝছো? সাউন্ডও খুব ইম্পর্টেন্ট। এবং কিছু কিছু জায়গায় হয়তো নাকের যে ইয়েটা, মানে আমাদের যে ঘ্রাণ ইন্দ্রিয়, সেটাকেও ইফেক্ট করার চেষ্টা করে। বা হাতে হচ্ছে বিভিন্ন গ্লাভস থাকে, যে হাত দিয়ে আমি বিভিন্ন কাজ করলে সে আমি একটা অবজেক্ট ধরতেছি, হ্যাঁ, তা আমার হাতে এরকম একটা ফিল দিবে যে হ্যাঁ তুমি একটা অবজেক্ট ধরছো, বা ধরে ওটাকে উঠে এখানে রাখলাম। হ্যাঁ, সো তুমি চোখেও দেখবে যে ধরে তুলে রাখতেছো, এবং হাতেও ফিল করবে। একটা অবজেক্ট ধরলে যেরকম একটা টাইট ফিলিং আসে না, ওই জিনিসটা তোমাকে দেওয়া হবে। এটাকে বলে হচ্ছে ডেটা গ্লাভ, ঠিক আছে? এটাকে বলে ডেটা গ্লাভ। ওকে, তো এই জিনিসগুলা আর কি আমরা দেখবো যে কিভাবে মানে আমরা আর কি
ভার্চুয়াল রিয়েলিটি, এই জিনিসগুলো আর কি ভার্চুয়াল রিয়েলিটি ইউজ করা হয়। হ্যাঁ, এই যে হেড মাউন্টেড ডিসপ্লে, HMD থাকে, ডেটা গ্লাভ থাকে, একটা বডি স্যুট থাকতে পারে যেটা তোমার বডির বিভিন্ন মুভমেন্ট ট্র্যাক করবে। হ্যাঁ, যে তুমি কি করতেছো না করতেছো। ফর এক্সাম্পল এমন একটা ফুটবল গেম আমরা বানাইলাম, যে গেমের মধ্যে তুমি রুমে বসেই হচ্ছে তুমি দৌড়াদৌড়ি করবা। হ্যাঁ, এবং তুমি দেখবে যে গেমের মধ্যে তুমি আসলে দৌড়াইতেছো। হ্যাঁ, তুমি বল কিক করতেছো, তুমি হেড করতেছো, হোয়াট এভার, তুমি আসলে একটা রুমের মধ্যে বসে আছো। ঠিক আছে, তো মানে উডেন্ট দ্যাট বি নাইস? ঠিক আছে, এটাই হচ্ছে আসলে ভার্চুয়াল রিয়েলিটির কাজ। আচ্ছা, তো ভার্চুয়াল রিয়েলিটির সাথে আরেকটা কনসেপ্ট আমরা অনেক সময় মিলাই ফেলি, সেটা হচ্ছে AR। AR মানে হচ্ছে অগমেন্টেড রিয়েলিটি। হ্যাঁ, অগমেন্টেড রিয়েলিটি। তো অগমেন্টেড রিয়েলিটি আর ভার্চুয়াল রিয়েলিটির পার্থক্যটা এই জায়গায়, যে অগমেন্টেড রিয়েলিটিতে আমরা বাস্তব জীবনের কোনো একটা সিনারিওর উপরই আমাদের ভার্চুয়াল জিনিসপত্র প্লেস করি, আর ভার্চুয়াল রিয়েলিটিতে পুরো জিনিসটাই ভার্চুয়াল। আমি একটা জিনিস এক্সপ্লেইন করি, যেমন তোমরা কেউ কি পোকেমন গো এই গেমটা খেলছো? তুমি যদি পোকেমন গো গেমটা খেলে থাকো তাহলে হয়তো দেখবা যে তুমি যদি তোমার ক্যামেরাটাকে বিভিন্ন দিকে তাকাও, তোমার রুমে যা আছে তাই। হ্যাঁ, তুমি ক্যামেরাটা ঘুরাবা, তোমার রুমে যা আছে তাই দেখবা, কিন্তু হঠাৎ করে কিছু জায়গায় একটা পোকেমন দেখা যাবে। হ্যাঁ, তো ওই পোকেমনটা তোমাকে ক্যাচ করতে হবে, বুঝছো? সো তাহলে কনসেপ্ট কি দাঁড়ালো, যে তোমার রিয়েলিটির উপর, বাস্তব জীবনে যা আছে ওই জিনিসটার উপরই আমি একটা ভার্চুয়াল একটা স্টিকার বা কোনো একটা ইমেজ বা কোনো একটা ডিজাইন আমি পুশ করে দিলাম। হ্যাঁ, তাহলে এটাকে আমরা বলবো অগমেন্টেড রিয়েলিটি। অর্থাৎ অগমেন্ট ওয়ার্ডটার মানে কি, মানে দুইটা জিনিস মিলানো। হ্যাঁ, অগমেন্ট মানে দুইটা জিনিস মিলানো। সো কাকে কাকে আমি অগমেন্ট করতেছি? আমি রিয়েলিটি এবং ভার্চুয়ালিটি, এই দুইটা কনসেপ্টকে আমি অগমেন্ট করতেছি, বুঝছো? রিয়েলিটি এবং ভার্চুয়ালিটি এই দুটো জিনিসকে আমি অগমেন্ট করতেছি, একসাথে মিলে দিচ্ছি। যে ক্যামেরা ঘুরাইলে ক্যামেরা দিয়ে যা দেখা যায় নর্মালি রুমে যা আছে তাই দেখবা, আবার তার উপর ভার্চুয়াল কিছু জিনিস, কিছু স্টিকার। যেমন আমরা হয়তো মেসেঞ্জারে ভিডিও কল করলে বিভিন্ন ফিল্টার দেওয়া যায়, তাই না? মেসেঞ্জারে ভিডিও কল করে বিভিন্ন ফিল্টার দেওয়া যায়, বা স্ন্যাপচ্যাটে বিভিন্ন ফিল্টার আছে, যে ফিল্টার দিলে একটা পাপির মতো ফেস হয়ে যায়, বা ফিল্টার দিলে ডিয়ার আইজ হয়ে যায়, পাপি আইজ হয়ে যায়, বা ফিল্টার দিলে এরকম মাথায় একটা ক্যাপ পরায় দেয়। হ্যাঁ, তো এই জিনিসগুলো কিন্তু অগমেন্টেড রিয়েলিটি, রাইট? যে বাস্তব জীবনের একটা জিনিস ক্যামেরা দিয়ে ছবি তুলতেছে, তুলে ওটার সাথে একটা ফিল্টার অ্যাড করেছে, এক্সট্রা একটা জিনিস। হ্যাঁ, তো এটা হচ্ছে কিন্তু পুরাটাই যদি হয় ভার্চুয়াল, পুরাটাই যদি হয় ভার্চুয়াল, যে তুমি দেখলা দেখলা তুমি আসো রুমে, কিন্তু তুমি ওই VR সেটটা চোখে দিলা, দিয়ে দেখলা যে তুমি একটা ট্রেনে আসো, বা একটা প্লেনে আসো, বা একটা তুমি রোলার কোস্টারে আসো। হ্যাঁ, তো এই রোলার কোস্টারের মধ্যে রোলার কোস্টারটা সামনে যাচ্ছে, নিচে যাচ্ছে, ডানে বামে, পুরাটাই কিন্তু ভার্চুয়াল। তাহলে সেটা হচ্ছে VR। বাট যদি বাস্তব জীবনের কোনো একটা সিনের উপরই আমি আর মানে ভার্চুয়ালিটিটা অগমেন্ট করে বসায় দিই, সেটা হচ্ছে অগমেন্টেড রিয়েলিটি, রাইট? আচ্ছা, ফাইনালি আরেকটা জিনিস আমরা বলতে পারি, সেটা হচ্ছে যে সেটা হচ্ছে যে আমাদের ভার্চুয়াল রিয়েলিটি বা অগমেন্টেড রিয়েলিটির ক্ষেত্রে বর্তমানে যে জিনিসগুলো আর কি ইউজ হচ্ছে, সেটা হচ্ছে যে আমাদের একটা মেটাভার্সের একটা কনসেপ্ট আছে, তাই না? মেটাভার্স, মেটাভার্সের একটা কনসেপ্ট আছে, তোমরা হয়তো নাম শুনছো, মেটাভার্স। ঠিক আছে, তো এই কনসেপ্টটা অনেক বেশি প্রমোট করতেছে আমাদের ফেসবুক, যে কোম্পানির নাম চেঞ্জ করেই সে মেটা বানায় ফেলছে, কোম্পানির নাম এখন মেটা। তো মেটাভার্সের কনসেপ্টটা কি? মেটাভার্সের কনসেপ্টটা হচ্ছে যে এমন একটা ইউনিভার্স বা এমন একটা জায়গা যেখানে প্রত্যেকটা মানুষেরই আসলে একটা অ্যাভাটার থাকবে। অ্যাভাটার মানে হচ্ছে তোমার করেসপন্ডিং একটা কার্টুন বা একটা ডিজাইন, হ্যাঁ, একটা অবজেক্ট থাকবে। তো তুমি তোমার অ্যাভাটারকে দিয়ে, এজ ইন তুমি তোমাকে দিয়ে বিভিন্ন কাজ করা বা বা মানে সোশ্যাল ইন্টারেক্ট করবো, ওখানে তোমার একটা বাড়ি থাকবে, মানে বুঝতে পারতেছো পুরো কনসেপ্টটা? ঠিক আছে, সো এটা একটা আলাদা ইউনিভার্স, বাট পুরো ইউনিভার্সটি হচ্ছে ভার্চুয়াল। সো এটাকে বলতেছে মেটাভার্স। ওকে, তোমরা হয়তো কেউ মার্ভেলের মুভি দেখে থাকলে, হ্যাঁ, স্পাইডারম্যান বা এগুলো, তোমরা হচ্ছে মাল্টিভার্সের কনসেপ্ট বুঝো। তো এরকম একটা কনসেপ্ট। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা চলে যাই এখান থেকে ন্যানো টেকনোলজিতে। ওকে, ন্যানো টেকনোলজি। তো ন্যানো টেকনোলজি কি? ন্যানো টেকনোলজি হচ্ছে ন্যানো লেভেলের যে টেকনোলজি। হ্যাঁ, ন্যানো লেভেলে। তো ন্যানো মানে কি? ন্যানো লেভেলটার মানে হচ্ছে 10⁻⁹ তাই না? 10⁻⁹ মানে 1 ন্যানোমিটার। তাহলে এই লেভেলের যে টেকনোলজি সেটা হচ্ছে ন্যানো টেকনোলজি। তো আমরা বলি যে 1 ন্যানোমিটার থেকে 100 ন্যানোমিটার, 1 ন্যানোমিটার থেকে 100 ন্যানোমিটার রেঞ্জের, 1 ন্যানোমিটার থেকে 100 ন্যানোমিটার রেঞ্জের যেই মলিকিউল ইউজ করে বা অনুপরমাণু ইউজ করে আমরা যেই টেকনোলজি বিল্ড আপ করি, সেটার নাম হচ্ছে ন্যানো টেকনোলজি। হোয়াটস দ্য ডিফারেন্স? ডিফারেন্সটা হচ্ছে, দেখো, আমাদের অ্যাকচুয়াল অনুপরমাণুর যে সাইজ, মনে করো একটা আয়রন বা একটা অ্যালুমিনিয়াম, হ্যাঁ, বা একটা কপার, অ্যাকচুয়াল অনুপরমাণুর যে সাইজ, সেগুলো আসলে ন্যানোমিটার লেভেলে না, সেগুলো হচ্ছে অ্যাকচুয়ালি মাইক্রোমিটার লেভেলে। হ্যাঁ, 10⁻⁶ মাইক্রোমিটার লেভেলে। মাইক্রোমিটার কিন্তু ন্যানোমিটারের চেয়ে অনেক বড়। তো একটা একটা আয়রন বা লোহার একটা অণুর যে সাইজ, আর একটা ন্যানো আয়রন, হ্যাঁ, বা ন্যানো লোহা বা ন্যানো অ্যালুমিনিয়াম, হ্যাঁ, বা একটা ন্যানো কপার,
এর যে সাইজ তাদের মধ্যে কিন্তু হিউজ ডিফারেন্স, হ্যাঁ হিউজ ডিফারেন্স। তো কিভাবে ন্যানোটা বানায় ওটাতে আমরা না গেলাম, ওটা অনেক ডিফিকাল্ট, বাট ওটার কাজ কি আসলে দেখো। ডিফারেন্স মানে কাজটা হচ্ছে যে দেখো আমি যদি তোমাকে বলি যে তোমার কাছে একটা মনে করো যে তোমার কাছে একটা কিউব আছে, হ্যাঁ মনে করো চিনির একটা কিউব আছে তোমার কাছে, হ্যাঁ চিনির একটা বড় কিউব আছে, হ্যাঁ চিনির কিউব তোমরা হয়তো বিভিন্ন জায়গায় দেখছো যে চা বা কফি অর্ডার করলে সাথে চিনির কিউব দেয়, কিউবটা দিলে ওটা আস্তে আস্তে গলে যায়। তো দেখো তোমার কাছে একটা চিনির কিউব আছে ভার্সেস তোমার কাছে একই সাইজের কিন্তু অনেক ছোট ছোট কিউব আছে, একটা কিউবের জায়গায় ছোট ছোট অনেকগুলা, সব মিলে একই একই মানে 100 গ্রাম চিনির একটা কিউব, 100 গ্রাম চিনি মানে 10 গ্রাম করে 10টা কিউব, হ্যাঁ। আর মনে করো এটাও না থেকে তোমার কাছে অনেকগুলো গুঁড়া আছে, চিনির গুঁড়া, হ্যাঁ চিনির গুঁড়া আছে, ওকে, চিনি একদম গুঁড়া গুঁড়া করে আমরা নর্মালি যেটা ইউজ করি। তাহলে তুমি আমাকে বলো যে কোনটা তাড়াতাড়ি আসলে পানিতে গুলবে, একটা বড় কিউব তাড়াতাড়ি পানিতে গুলবে নাকি ছোট ছোট কিউব গুলো তাড়াতাড়ি পানিতে গুলবে, নাকি আরো যত ছোট সেগুলো পানিতে তাড়াতাড়ি গুলবে? তো আমরা সবাই বুঝতে পারতেছি যে বড় কিউবে আসলে সারফেস কম, তাই না? টোটাল 8টা সারফেস, সে 8টা সারফেস পানির সাথে আসবে, আস্তে আস্তে গুলবে, ভিতরের গুলো অনেক পরে গুলবে, তাই না? আগে বাইরে থেকে মানে গুলা শুরু করবে। যদি ছোট ছোট কিউব হয় তাহলে একটু তাড়াতাড়ি গুলবে, আর যদি একদম গুঁড়া গুঁড়া কিউব হয় মানে গুঁড়া গুঁড়া হয় একদম চিনি, তাহলে সেটা খুবই তাড়াতাড়ি পানিতে গুলবে, হ্যাঁ। সো মানে অনুপরমাণুর ক্ষেত্রে কনসেপ্টটা সেম, যে আমার একটা কপার আর একটা ন্যানো কপার এর সাইজের মধ্যে হিউজ ডিফারেন্স, তাই না? এটা যদি আমার একটা কপার হয়, এটা যদি আমার একটা কপার হয়, তাহলে আমার ন্যানো কপার হবে সাইজে এতটুকু এতটুকু, হ্যাঁ অনেক ছোট। তাহলে দেখো যে পরিবেশের সাথে তার ইন্টারাকশন খুবই ডিফারেন্ট হবে না? একটা মাইক্রো লেভেলের মানে মিউ দিয়ে আমরা মাইক্রো বুঝি, তাই না? একটা মাইক্রো লেভেলের যে অনুপরমাণু, হ্যাঁ বা মাইক্রো লেভেলের যে পার্টিকেল, তার সাথে একটা ন্যানো পার্টিকেল, হ্যাঁ তার সাথে একটা ন্যানো পার্টিকেল এর ডিফারেন্স হবে, মানে হিউজ ডিফারেন্স থাকবে, তাই না? সো এটাই আর কি, যে আমরা নর্মালি যেই পার্টিকেল গুলা বা অনুপরমাণু গুলো ইউজ করি সেগুলো অ্যাকচুয়ালি মাইক্রো লেভেলের, হ্যাঁ সেগুলো হচ্ছে মাইক্রো লেভেলের, আর আমরা ন্যানো লেভেলের যে পার্টিকেল গুলো ইউজ করবো এগুলো হচ্ছে ন্যানো। তো আমি যদি এখন অ্যালুমিনিয়াম দিয়ে একটা কিছু বানাই, সেটা অ্যালুমিনিয়াম দিয়ে বানানো, রাইট? বাট আমি যদি ন্যানো অ্যালুমিনিয়াম দিয়ে কিছু একটা বানাই, সেটাকে আমরা বলবো একটা ন্যানো টেকনোলজি। কেন এটাকে টেকনোলজি বলতেছি? রিজন হচ্ছে যে ন্যানো পার্টিকেলের মোস্ট অফ দ্য ইউজ আসলে টেকনোলজিতে। কোথায় বলো তো দেখি, তোমরাই আমাকে বলো, যে তোমরা তো আসলে টেকনোলজি নিয়ে অনেক ঘাটাঘাটি করো। তোমরা আমাকে বলতে পারবা যে সবচেয়ে সবচেয়ে ছোট কত ন্যানোমিটার ট্রানজিস্টর দিয়ে বর্তমানে প্রসেসর বানানো যায়? তোমরা দেখছো না যে মোবাইল কেনার সময়, হ্যাঁ বা নতুন আইফোন লঞ্চ হচ্ছে, বা নতুন পিক্সেল ফোন লঞ্চ হচ্ছে, বা নতুন ম্যাকবুক লঞ্চ হচ্ছে, বা ইন্টেলের নতুন প্রসেসর লঞ্চ হচ্ছে, এএমডি রাইজেনের নতুন প্রসেসর লঞ্চ হচ্ছে, সবসময় ওরা বলে যে আমাদের প্রসেসরটা এখন 5 ন্যানোমিটার ট্রানজিস্টর সাইজ, হ্যাঁ বা আমাদের প্রসেসরটা এখন 3 ন্যানোমিটার ট্রানজিস্টর সাইজ। আমি লাস্ট সবচেয়ে ছোট শুনছিলাম 3 ন্যানোমিটার ট্রানজিস্টর সাইজের। তো দেখো একটা প্রসেসরের ট্রানজিস্টর গুলার সাইজ যদি হয় 3 ন্যানোমিটার, মাত্র মাত্র 3 ন্যানোমিটারে একটা ট্রানজিস্টর, তাহলে দেখো যে অল্প জায়গার মধ্যে কত কোটি কোটি ট্রানজিস্টর আটানো যায়। এ কারণে দেখো এই ছোট একটা প্রসেসর কিন্তু হিউজ পাওয়ার, তাই না? এবং প্রসেসরের হিটিং ইস্যু কমে যায়, প্রসেসর অনেক কম হিট হয়, প্রসেসর অনেক কম পাওয়ার অ্যাবজর্ব করে, বুঝছো? সো ন্যানো পার্টিকেলের সবচেয়ে বড় বা অনেক বড়, সবচেয়ে বড় না বলে আমরা অনেক বড়ই বলি, সবচেয়ে বড় বলা হয়তো উচিত হবে না, ন্যানো পার্টিকেলের অনেক বড় একটা ইউজ আসলে আমাদের টেকনোলজিতে, তাই না? টেকনোলজিতে যেখানে আমরা এই মাদারবোর্ড প্রসেসর থেকে শুরু করে র্যাম হোয়াট এভার যাই আমরা বানাচ্ছি, সব জায়গায় যত আমরা ন্যানো টেকনোলজির দিকে যাচ্ছি আমরা বেটার পারফরমেন্স পাচ্ছি। ঠিক আছে, একই জিনিস যদি আমি সাইজটা ছোট করে বানাইতে পারি, সেটা কম কারেন্ট খায়, সেটা কম গরম হয়, ঠিক আছে, তো সব দিক থেকে আমরা পারফরমেন্সটা বেশি পাই। সো এই কারণে আমরা এই জিনিসটাকে ন্যানো লেভেলের টেকনোলজি বলতেছি, ওকে। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম আমাদের ন্যানো টেকনোলজি কি জিনিস। তো চলো আমরা এরপর দেখি, আমাদের আছে হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি আর হচ্ছে ন্যানো টেকনোলজি, হ্যাঁ। এরপর আমাদের আছে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, হ্যাঁ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা আমরা যদি একটু দেখি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে এই ভদ্রলোককে কি তোমরা সবাই চিনো? দেখো তো। আচ্ছা, এই ভদ্রলোককে তোমরা যদি না চিনো তাহলে অবশ্যই তাকে চিনবা, ঠিক আছে, তাকে চিনে নিবা। তার নাম হচ্ছে অ্যালান টিউরিং, হ্যাঁ তার নাম হচ্ছে অ্যালান টিউরিং। ওকে, তোমরা হয়তো নোবেল নোবেল অ্যাওয়ার্ডের নাম শুনছো, নোবেল প্রাইজের নাম শুনছো। নোবেল প্রাইজ দেওয়া হয় হচ্ছে পিওর সায়েন্স যেগুলো, সেগুলোতে, যেমন ম্যাথে, ফিজিক্সে বা কেমিস্ট্রিতে, রাইট? যেগুলো পিওর সায়েন্স, হ্যাঁ পিওর সায়েন্স, বা হচ্ছে শান্তিতে নোবেল প্রাইজ দেওয়া হয়, এগুলো পরে অ্যাড হয়েছে আস্তে আস্তে, হ্যাঁ। বা মনে করো যে এরকম আর কি, মানে অ্যাকাউন্টিং আর হোয়াটএভার আমি জানি না, হ্যাঁ ফাইন্যান্সে যেমন, হ্যাঁ এরকম, বা মানে এরকম পিওর কিছু সাবজেক্ট যেগুলো আর কি, বা ইকোনমিক্সে, হ্যাঁ এগুলাতে আর কি। যেমন তোমরা হয়তো শুনছো যে আমাদের দেশে একজন ভদ্রলোক ডক্টর মোহাম্মদ ইউনুস, হ্যাঁ তিনি এরকম নোবেল প্রাইজ উইনার, রাইট? আচ্ছা, তো এরকম যাই হোক, তো নোবেল প্রাইজের নাম আমরা সবাই শুনছি,
হ্যাঁ, আমরা জানি যে ইয়েতে হচ্ছে লিটারেচারে হচ্ছে ইয়ে কি বলে, আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল প্রাইজ পাইছে। বাট আমরা কি কখনো টিউরিং ওয়ার্ডের নাম শুনছি? টিউরিং ওয়ার্ড, টিউরিং অ্যাওয়ার্ড, টিউরিং অ্যাওয়ার্ডের নাম শুনো নাই, তাই না? কারণ টিউরিং অ্যাওয়ার্ড দেওয়া হয় হচ্ছে কম্পিউটার সায়েন্সে। কম্পিউটার সায়েন্স বা ম্যাথের সাথেও কানেক্টেড, হ্যাঁ, ম্যাথ আর কম্পিউটার সায়েন্স অনেক ক্লোজলি কানেক্টেড। সো এই কম্পিউটার সায়েন্সের সবচেয়ে প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড হচ্ছে টিউরিং অ্যাওয়ার্ড, বুঝছো? কম্পিউটার সায়েন্সের সবচেয়ে প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড হচ্ছে টিউরিং অ্যাওয়ার্ড। তো মানে তুমি যদি শুনো আর কি, তোমার কোনো বড় ভাই সিএসসির বা এরকম, সে আজ থেকে 15-20 বছর পর যদি বলে যে সে টিউরিং অ্যাওয়ার্ড উইনার, সে বিশাল কিছু, ঠিক আছে, পুরো পৃথিবীতে, বুঝছো? টিউরিং অ্যাওয়ার্ড ইজ লাইক এ হিউজ ডিল। তো এই অ্যালান টিউরিং, ওই ভদ্রলোকের নাম থেকে আর কি টিউরিং অ্যাওয়ার্ডের নাম আসছে, বুঝছো? এবং এই ভদ্রলোক আহ আসলে মানে অনেক জিনিয়াস টু বি অনেস্ট। হ্যাঁ, তিনি হচ্ছে সর্বপ্রথম এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কনসেপ্টটা নিয়ে আসে, এবং তিনি সর্বপ্রথম এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কনসেপ্টটা সবারকে ইন্ট্রোডিউস করে। হ্যাঁ, এবং শুধুমাত্র আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বললে উনাকে আসলে ছোট করে বলা হবে। হ্যাঁ, উনার কন্ট্রিবিউশন হচ্ছে অনেক। যেমন আমরা হয়তো শুনছি যে চার্লস ব্যাবেজ হচ্ছে কম্পিউটারের জনক, তাই না? চার্লস ব্যাবেজ হচ্ছে কম্পিউটারের জনক। আমি যদি বলি মডার্ন কম্পিউটারের জনককে বা আধুনিক, চার্লস ব্যাবেজ যে কম্পিউটারটা নিয়ে কথা বলছিলেন, যেটা কম্পিউটার নিয়ে কাজ করছিলেন, ইনিশিয়ালি সেটা ছিল একটা গণনা যন্ত্র, তারপর সেটা হইলো একটা ডিফারেন্সিয়াল ইঞ্জিন, তারপর সেটা হইলো একটা অ্যানালিটিক্যাল ইঞ্জিন, তাই না? তো সেগুলো সাইজে অনেক বড়। হ্যাঁ, এবং মানে ওগুলা দিয়ে আসলে খুব বেশি কিছু করা যায় না। মানে ওটা যে খারাপ তা না, ওটাই শুরু, আস্তে আস্তে ছোট থেকেই তো শুরু হবে। হ্যাঁ, তো ওটা দিয়ে খুব বেশি কিছু করা যাইতো না, রাইট? বাট এই যে বর্তমানে আমরা যে কম্পিউটার গুলো ইউজ করি, এগুলো তো হিউজ পাওয়ারফুল। আমরা গেম খেলি, মুভি দেখি, গান শুনি, এই করি সেই করি। হ্যাঁ, এটার মধ্যে কত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চলে, কত এই চলে, কত সেই চলে, কত নেটওয়ার্ক, সবকিছু। বাট এই যে আধুনিক কম্পিউটার আমরা যেগুলো ইউজ করি, হ্যাঁ, এগুলো তো অনেক পাওয়ারফুল। তো ডিরেক্ট চার্লস ব্যাবেজের এই কনসেপ্টটা কিন্তু আমাদের এই কম্পিউটার ইমপ্লিমেন্টার না। অ্যালান টিউরিং যে কনসেপ্ট দিছে কম্পিউটারের, বা তিনি যে জিনিসগুলো আবিষ্কার করছিল, সেখান থেকে আসলে আমরা এই আধুনিক কম্পিউটার পাই, বুঝছো? এবং উনাকে নিয়ে একটা মুভি আছে। হ্যাঁ, মুভিটার নাম আমার এই মুহূর্তে মনে নাই, তোমরা একটু দেখতে পারো, টিউরিং, অ্যালান টিউরিং কে নিয়ে যে মুভিটা। সো উনি হচ্ছে আর কি এনিগমা মেশিন, এনিগমা মেশিন নামে একটা মেশিন ছিল জার্মান ইয়াদের ওয়ার্ল্ড ওয়ার, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার না সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে মনে হয়। সো সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে বা ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে জার্মান জার্মান ইয়ারা সৈন্যরা, হ্যাঁ, মানে নাজি বাহিনী এনিগমা মেশিন নামে একটা মেশিন ইউজ করতো, বুঝছো? তো ওই এনিগমা মেশিন ব্রেক করে হচ্ছে অ্যালান টিউরিং। অ্যালান টিউরিং সর্বপ্রথম ওই এনিগমা মেশিনটা ব্রেক করে। মানে এনিগমা মেশিন কি করতো, জার্মান সোলজাররা নিজেদের মধ্যে কমিউনিকেট করার জন্য এনিগমা মেশিন দিয়ে অলওয়েজ হচ্ছে কমিউনিকেট করতো। সো ওইটাতে এমন ভাবে এনকোড করা থাকতো যে অন্য কেউ দেখলে বুঝতো না যে তারা কি পাঠাইছে। বুঝতে পারছো? মনে করো যে ও একটা কথা পাঠাইলো, ওকে, তো মাঝখানে আমি দেখে ফেললাম যে না ওইটা বলছে, কিন্তু ও কি বলছে আমি আসলে বুঝতেছি না, আসলে এরকম কিছু একটা বলছে। হ্যাঁ, তো এটা দেখে তো আমি বুঝতেছি না কি বুঝাইলো। কিন্তু এনিগমা মেশিনে তুমি যদি দাও, তাহলে এনিগমা মেশিন তোমাকে দিবে, বের করে দিবে যে না এটার মিনিং হচ্ছে এটা। তো এখন উনি ছিল আর কি ইউকের, হ্যাঁ, মানে যেটাকে আমরা বলি হচ্ছে গ্রেট ব্রিটেন বা ইংল্যান্ড। সো ইংল্যান্ডের যে হ্যাঁ, যে গোয়েন্দা সংস্থা, তো তারা আর কি ওই জিনিসগুলা প্রতিদিনই পাইতো যে জার্মান সোলজাররা এইটা বলছে, জার্মান সোলজার ওইটা বলছে। এদের মিনিংটা তো খুঁজে পাইতো না, কারণ এটা তো এনকোড করা থাকতো, এগুলো তো এনক্রিপ্ট করা, চেঞ্জ অ্যাকচুয়ালি কি বলছে ওটা তো আর থাকতো না, তাই না? তো উনি সর্বপ্রথম এই এনিগমা মেশিনটা ব্রেক করে। এবং মানে এটা নিয়ে, এটা মুভিটা এটা নিয়ে, হ্যাঁ, আমার মুভিটার নাম মনে নেই, তোমরা দেখতে পারো। হ্যাঁ, তো ওখান থেকে আর কি আস্তে আস্তে পরবর্তীতে সেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কনসেপ্টটা আসে। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কনসেপ্টটা কি? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কনসেপ্ট হচ্ছে যেটা একটা ইন্টেলিজেন্স, অর্থাৎ এটা একটা বুদ্ধিমত্তা, কিন্তু এই বুদ্ধিমত্তাটা কৃত্রিম। এই বুদ্ধিমত্তাটা কৃত্রিম, হ্যাঁ, এই বুদ্ধিমত্তাটা কি কৃত্রিম, অর্থাৎ এই বুদ্ধিমত্তাটা প্রাকৃতিক না। এখন প্রাকৃতিক বুদ্ধিমত্তা মানে কি? প্রাকৃতিক বুদ্ধিমত্তা মানে হচ্ছে মানে নেচার ক্রিয়েটেড, হ্যাঁ, মানুষ, রাইট? বা আমরা হয়তো বলতে পারি যে শিম্পাঞ্জি বা বানর এরাও যথেষ্ট, বা এইপ, হ্যাঁ, এরাও যথেষ্ট হয়তো মানে মোটামুটি বুদ্ধি রাখে, রাইট? এরকম দেখছো না তোমরা যে শিম্পাঞ্জিকে দিয়ে ম্যাথ করাইতেছে? হ্যাঁ, তো যাই হোক, তো এখন এইরকম একটা বুদ্ধিমত্তা, মানুষের মতো একটা বুদ্ধিমত্তা, ইন্টেলিজেন্স, এইটা যদি আমরা কোনো একটা যন্ত্রে দিতে চাই, যন্ত্রে, তাহলে ওটা কি প্রাকৃতিক কিছু হবে না? যন্ত্র তো একটা আর্টিফিশিয়াল জিনিস, আর বা কৃত্রিম জিনিস, তাই না? তো এই কারণে এটাকে আমরা বলবো কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ওকে, সো এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মধ্যে তোমরা হয়তো চ্যাট জিপিটির নাম শুনছো সবাই, তাই না? চ্যাট জিপিটি, এবং এটা নিয়ে খুব মানে হাইপ সবাই, যে চ্যাট জিপিটি সব পারে এই সেই। তো মানে পুরো জিনিসটা আমি যদি তোমাদেরকে একটু এক্সপ্লেইন করি যে কি কি জিনিস থাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আন্ডারে। মেশিন লার্নিং বলতে একটা জিনিস আছে। মেশিন লার্নিং এর একটা সাবসেট হচ্ছে ডিপ লার্নিং। সো মেশিন লার্নিং জিনিসটা হচ্ছে যে তুমি একটা সিস্টেম রেডি করবা, এমন একটা সিস্টেম, হ্যাঁ, এমন একটা সিস্টেম কোড করবা, হ্যাঁ, প্রোগ্রাম করে রেডি করবা, হ্যাঁ, ওটাকে আমরা মেশিন বলতেছি, বুঝছো? মানে
মানুষ যেটাই বানায় ওটাই মেশিন, রাইট? সো এমন একটা মেশিন তুমি রেডি করবে, এমন একটা সিস্টেম তুমি রেডি করবা যেটাকে তুমি শিখাবা যে কিভাবে শিখতে হয়। ওকে, এমন একটা মেশিন তুমি বানাবা যাকে তুমি প্রোগ্রাম করে দিবা যে কিভাবে শিখতে হয়। তুমি তাকে কিছু শিখাবা না, বুঝতে পারছো? তুমি তাকে কিছু শিখাবা না, তুমি তাকে বলবা কিভাবে শিখতে হয়, এবং তারপর তুমি তার মধ্যে কিছু ইনফরমেশন দিবা, সে ওখান থেকে শিখে নিবে। ইনফরমেশন দিবা, সে শিখে নিবে, ইনফরমেশন দিবা, শিখে নিবে, বুঝছো? এটাকে বলে মেশিন লার্নিং। হ্যাঁ, মেশিন লার্নিং এর একটা মানে অনেকগুলো পার্ট আছে, যেমন সুপারভাইজড লার্নিং, আনসুপারভাইজড লার্নিং। হ্যাঁ, যে তুমি বলে দিবা যে এইটা ইনপুট, এটা আউটপুট, শিখো। এটা ইনপুট, এটা আউটপুট, শিখো। এটা হচ্ছে সুপারভাইজ, যে তুমি সুপারভাইজ করতেছো। আনসুপারভাইজড হচ্ছে তুমি ইনপুট দিবা কিন্তু আউটপুট বলবা না। হ্যাঁ, আর একটা হচ্ছে যে রিইনফোর্সমেন্ট লার্নিং। রিইনফোর্সমেন্ট লার্নিংটা খুব ইন্টারেস্টিং, তোমরা হয়তো শুনে থাকবে এরকম। হ্যাঁ, রিইনফোর্সমেন্ট লার্নিং। তো রিইনফোর্সমেন্ট লার্নিংটা কোথায় ইউজ করা হয়? রিইনফোর্সমেন্ট লার্নিংটা ইউজ করা হয় যে তুমি মনে করো এমন একটা মেশিন বানাইছো যে চেস খেলতে পারে, দাবা খেলতে পারে। হ্যাঁ, কিন্তু দাবা খেলার নিয়মগুলো তাকে শিখাইছো যে এভাবে এভাবে দাবা খেলতে হয়, এবং তাকে বলছো যে আমি যদি তোমাকে বলি এখান থেকে কিভাবে শিখতে হয়। কিন্তু তুমি এমন কোনো প্রোগ্রাম বা এমন কোনো লজিক তার মধ্যে দাও নাই যে সে আসলে মানে দাবা খেলে তোমাকে হারিয়ে দিতে পারবে। সে হয়তো রুল জানে, ঠিক আছে, এটা করা যাবে না, এটা করা যাবে। তো তুমি যদি একটা দান দাও, সে র্যান্ডম একটা দান দিবে, সে কিন্তু জানে না কি। তো এভাবে তুমি তার সাথে একটা ম্যাচ খেললা, একটা দাবা ম্যাচ খেললা, এখান থেকে সে শিখে নিবে, আচ্ছা আমি এই দানটা দিছি, এই কারণে আমি পরবর্তীতে হেরে গেছি। আমি ওই দানটা দিছি, পরবর্তীতে হেরে গেছি। ও এই দানটা দিছিল, আমি ওর গুলিটা কাটি নাই, আমার 5টা অপশনের মধ্যে আমি একটা অপশন চুজ করছি এবং এই অপশনটা আমার কাজে দেয় নাই, তার মানে অপশনটা খারাপ। কারণ বাকি 4টা অপশনের মধ্যে একটা ভালো হইতে পারে। এভাবে তুমি যদি ওর সাথে 1000টা ম্যাচ খেলো, তোমার খেলা লাগবে না, তুমি প্রোগ্রাম করে দেবে, সে খেলবে 1000টা ম্যাচ, 1 লাখ ম্যাচ। তাকে তুমি বিভিন্ন বিশ্বখ্যাত দাবারুদের দাবার ইনফরমেশন ইনপুট দিয়ে দিবা, সে ওখান থেকে নিজে নিজে শিখে নিবে। ঠিক আছে, যে উইচ ইজ গুড অ্যান্ড উইচ ইজ ব্যাড। গুড মানে কত গুড, ব্যাড মানে কত ব্যাড। কয় পার্সেন্ট প্রবাবিলিটি এই দানটা দিলে, এরকম একটা সিনারিওতে এই চালটা দিলে আমার জিতার প্রবাবিলিটি 95%, ওই চালটা দিলে আমার জিতার প্রবাবিলিটি 5%। তো সে হয়তো 95% একটা দিবে। সো এটা হচ্ছে রিইনফোর্সমেন্ট লার্নিং। হ্যাঁ, এবং চ্যাট জিপিটি বা এগুলো যাই বলে, এগুলো রিইনফোর্সমেন্ট লার্নিং দিয়ে শেখানো হয়। অনেক কিছুই, অনেক প্রসেস থাকে, ট্রান্সফরমার মডেল দিয়ে ফিট করে তারপর হচ্ছে। তো যাই হোক, তো এগুলো আর কি এরকম যে তুমি মানে ইন্টারনেটে যত ইনফরমেশন আছে সেগুলো তুমি যখন মানে এরকম একটা জিপিটি টাইপের মডেলকে দিবা, সে ওখান থেকে শিখে নেবে, বুঝছো? তো এই আর কি। এরপর দেখো এনএলপি। ওকে, ডিপ লার্নিং এর কথা বলি নাই, সরি। ডিপ লার্নিং হচ্ছে যে এরকম লার্নিং প্রসেসে তোমার দেখবা যে এরকম অনেকগুলা লেয়ার ইউজ করা হয়, বুঝছো? মানে কিছু তুমি এরকম ইনপুট দিবা, এটা হবে তোমার ইনপুট। তো তোমার ইনপুট থেকে অনেকগুলা আলাদা আলাদা মানে ইনফরমেশন আলাদা করে নিবে, তারপর এখানে অনেক লেয়ার ইউজ করে। হ্যাঁ, এখানে আমি জাস্ট একটা লেয়ার দেখাইতেছি, ঠিক আছে, এখানে আমি জাস্ট একটা লেয়ার দেখাইতেছি। ওকে, এই লেয়ার থেকে মনে করো আউটপুট চলে যাবে, ঠিক আছে, এটা হচ্ছে আউটপুট। ও আউটপুট লেয়ারও আসলে মাল্টিপল হয়, আউটপুট আসলে একটা আসে না, মানে মাল্টিপল আসতে পারে। সো ফর এক্সাম্পল আমরা ধরে নিলাম আউটপুট 2টা, ঠিক আছে। তো এটাকে আসলে বলে হচ্ছে নিউরাল নেটওয়ার্ক। হ্যাঁ, এটার নাম হচ্ছে নিউরাল নেটওয়ার্ক। ওকে, এটার নাম হচ্ছে নিউরাল নেটওয়ার্ক। ওকে, নিউরাল নেটওয়ার্ক, তোমরা হয়তো নাম শুনছো নিউরাল নেটওয়ার্ক। হ্যাঁ, যে কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক, হ্যাঁ, বা গ্রাফ নিউরাল নেটওয়ার্ক, এটার নাম হচ্ছে নিউরাল নেটওয়ার্ক। তো এরকম একটা নিউরাল নেটওয়ার্কে যদি অনেকগুলা লেয়ার থাকে, অনেকগুলা লেয়ার থাকে, অনেক ডিপ হয় লেয়ারটা, তাহলে ওটাকে বলে ডিপ লার্নিং। ঠিক আছে, ওটাকে বলে ডিপ লার্নিং। ওকে, আচ্ছা, এরপর দেখো এনএলপি। এনএলপি বা তথ্য সমন্বয়, বা এটা হচ্ছে মানে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। হ্যাঁ, এনএলপি মানে হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। সো ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং মানে কি? ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং মানে হচ্ছে এই যে তুমি চ্যাট জিপিটির সাথে কথা বলতেছো, তো তুমি যখন একটা কথা লেখো, হ্যাঁ, সে কিন্তু ওখান থেকে বুঝে নেয় এটার মিনিংটা কি, তাই না? তুমি যখন একটা সেন্টেন্স লেখো যে হেই চ্যাট জিপিটি গিভ মি এ প্যারাগ্রাফ অন সামথিং, তখন সে কিন্তু এই যে তুমি একটা কথা বললা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, মানুষের ভাষায় একটা কথা বললা, সেখান থেকে সে প্রসেস করে ওটার মিনিংটা বুঝে নিল যে আচ্ছা এটা দিয়ে সে এটা বুঝাইছে। হ্যাঁ, তো এটাকে বলে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। কিভাবে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজকে প্রসেস করা হয়? আমরা গুগল অ্যাসিস্ট্যান্ট ইউজ করি না? গুগল অ্যাসিস্ট্যান্টে যখন আমি বলি যে হেই গুগল অ্যাসিস্ট্যান্ট, হ্যাঁ, সেট অ্যান অ্যালার্ম ফর 8 o'clock, তো সে কিন্তু এখানে বুঝে নেয় যে আচ্ছা আমার তাহলে 8টা বাজে একটা অ্যালার্ম দিতে হবে। হ্যাঁ, এখন 8টা, সকাল 8টা না রাত 8টা, যাই হোক কিছু একটা। সে কিন্তু বুঝে নেয় যে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ, মানুষের ভাষা থেকে কম্পিউটার যে অটোমেটিক বুঝে নিতেছে, এই কনসেপ্টটাকে বলে এনএলপি, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। এরপর আছে এই যে স্পিচ, স্পিচ টু টেক্সট। এই যে ইয়ের কথাই চলে আসলো, চ্যাট জিপিটি বা আমাদের গুগল অ্যাসিস্ট্যান্টের কথা, বা অ্যাপলের সিরির কথা, হ্যাঁ, যেটাই বলো, বা অ্যালেক্সার কথা অ্যামাজনের। সো স্পিচ টু টেক্সট আছে বা টেক্সট টু স্পিচ আছে। হ্যাঁ, এগুলা তোমরা জানো, এগুলো আমরা ইউজ করি।
তারপর রোবোটিক্স এর ক্ষেত্রে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করতে পারি, হ্যাঁ, বাট মানে রোবোটিক্স আসলে এআই এর কোনো পার্ট না। হ্যাঁ, রোবোটিক্স একটা আলাদা জিনিস, এআই আলাদা জিনিস। আমি চাইলে রোবটের মধ্যে এআই দিতে পারি। আচ্ছা, তারপরে যে ভিশন বা ইমেজ প্রসেসিং, যেমন আমরা হয়তো এরকম দেখছি যে পিক্সেলের নতুন ফোনগুলাতে আমরা দেখছি যে একটা মানুষকে চাইলে ভ্যানিশ করে দেওয়া যায়, এটার নাম হচ্ছে ম্যাজিক ইরেজার। তোমরা দেখছো কিনা আমি জানি না। হ্যাঁ, বা এরকম তোমার ছবি যে এডিট করি আমরা ফটোশপে, হ্যাঁ, বা আমরা যে ওই যে এআই দিয়ে ছবি এডিট করা যায়, তাই না? তো এই জিনিসগুলো কি, একটা এআই যখন একটা ছবি দেখে ওখান থেকে সে অটোমেটিক ডিটেক্ট করে। যেমন গুগল ফটোজ তোমরা যদি ইউজ করো, ওটাতে একটা অপশন আছে এরকম যে সে মানুষের চেহারাগুলা আইডেন্টিফাই করে রাখতে পারে। তো তুমি চাইলে ওই মানুষের চেহারা দিয়ে যদি সার্চ দাও, ওই চেহারার ওই মানুষটার যতগুলা ছবি তোমার ফোনে আছে সব চলে আসবে। তো এটা সে কিভাবে করে? ইমেজ প্রসেসিং দিয়ে করে। বা তুমি গুগল ফটোজে যে যে লেখো যে আহ যে লেখলা হচ্ছে বিল্ডিংস, তাহলে তোমার গ্যালারিতে যতগুলা বিল্ডিং এর ছবি আছে ওই বিল্ডিং এর ছবিগুলো সে ফিল্টার করে করে তোমাকে দেখাবে। তো এটা সে কিভাবে করে? ইমেজ প্রসেসিং। সে একটা ছবিকে প্রসেস করে ওখান থেকে ডেটা এক্সট্রাক্ট করে বের করতে পারে। ওকে, বিল্ডিং গুলো দেখতে এরকম হয়, যে পৃথিবীতে এরকম অনেক বিল্ডিং সে জানে, চিনে। তো তোমার ছবিতে দেখতে দিস মাইট বি এ বিল্ডিং, এটাও একটা বিল্ডিং এর মতোই দেখতে। তো এরকম আর কি। হ্যাঁ, আচ্ছা, তো এরপর আমরা যাই ক্রায়োসার্জারিতে। ক্রায়োসার্জারি কি? ক্রায়োসার্জারি হচ্ছে এমন একটা সার্জারি, হ্যাঁ, যেটা হচ্ছে আসলে আহ অনেক কম টেম্পারেচারে, হ্যাঁ, এবং আমরা কোষের মৃত্যু ঘটায় কাজটা করি। হ্যাঁ, কোষের মৃত্যু ঘটায় কাজটা করি। যেমন ফর এক্সাম্পল, যে তোমার শরীরে একটা ক্যান্সার সেল আছে, কোনো এক জায়গায় ক্যান্সার সেল। সো ওই ক্যান্সার সেলটুকু বা ক্যান্সার যে জায়গাটা আক্রান্ত হয়েছে ওই জায়গাটুকু যদি সম্ভব আমরা মানে বের করে ফেলে দিতে পারি, তাইলে তো ভালো, রাইট? হয়ে গেল, শেষ, চলে গেল, তাই না? অথবা ওই সেলগুলোকে সম্ভব যদি আমরা ওখানেই মেরে ফেলতে পারি, তাইলে আমরা খুশি। তো তোমরা দেখছো হয়তো যে লেজার দিয়ে এরকম ক্যান্সারের ট্রিটমেন্ট করা হয়, তাই না? লেজার দিয়ে পিন পয়েন্ট করে ওই জায়গার সেলগুলোকে মেরে ফেলা হয়। ঠিক আছে, লেজার দিয়ে এরকম ক্যান্সার ট্রিটমেন্ট হয়। বা এরকম যাদের এরকম কুষ্ঠ রোগ হয়, হ্যাঁ, কুষ্ঠ রোগীদের লেজার দিয়ে ট্রিটমেন্ট দেওয়া হয়। হ্যাঁ, তোমরা হয়তো দেখছো। তো ওই ক্যান্সার বা ক্যান্সার ছাড়াও আর কি বিভিন্ন রোগে আসলে আমরা যদি মানে রোগাক্রান্ত যে টিস্যুগুলা, যে কোষগুলা বা যে সেলগুলা, সেগুলোকে যদি মেরে ফেলতে পারি, সেটাই হচ্ছে আমাদের রোগের একটা নিরাময়, রাইট? ক্রায়োসার্জারিতে হচ্ছে অনেক কম টেম্পারেচার, মানে ওই জায়গাটা একদম ঠান্ডা করে ফেলে, এবং ঠান্ডা করে ফেলার মাধ্যমে কোষগুলা মরে যায়। একটা নির্দিষ্ট টেম্পারেচার নিচে গেলে আসলে কোষের ভিতরে যে পানি, ওই পানিটা বরফ হয়ে যায়, জমাট বেঁধে যায়, তো কোষটা মরে যায়। বুঝতে পারছো? সো ক্রায়োসার্জারি হচ্ছে এভাবে কাজ করে। তো ক্রায়োসার্জারিতে আমরা মেইনলি নাইট্রোজেন, হ্যাঁ, দেন হচ্ছে হিলিয়াম, এগুলা ইউজ করি। ওকে, N2 মানে হচ্ছে নাইট্রোজেন, HE মানে হচ্ছে হিলিয়াম। হ্যাঁ, তো আমরা মেইনলি নাইট্রোজেন, হিলিয়াম এই ধরনের ক্রায়োজেনিক এজেন্ট ইউজ করি। হ্যাঁ, এগুলোকে বলে ক্রায়োজেনিক এজেন্ট। তো তোমরা বইয়ে দেখবা যে ক্রায়োজেনিক এজেন্ট আমাদের কি কি আছে এবং কোনটা কত টেম্পারেচারে কাজ করে এবং কার কি। হ্যাঁ, এই যে ইনফরমেশন গুলো তোমরা অবশ্যই দেখবা, ক্রায়োজেনিক এজেন্ট। আর আমরা যেই প্রোব দিয়ে এই কাজটা করি ওটাকে বলে ক্রায়োপ্রোব। প্রোব মানে কি? প্রোব মানে আর কি যে নলটা দিয়ে আমরা ওই জায়গার কোষটা ঠান্ডা করি, ওইটাকে বলে ক্রায়োপ্রোব। ঠিক আছে, ক্রায়োপ্রোব। ওকে, আচ্ছা, এরপর আমরা চলে গেলাম বায়োমেট্রিক্স এবং বায়ো ইনফরমেটিক্স। ওকে, সো দুইটা আলাদা জিনিস। বায়োমেট্রিক্স আর বায়ো ইনফরমেটিক্স একই জিনিস না। আমরা যদি বায়োমেট্রিক্স এর কথা বলি, ফার্স্টে বায়োমেট্রিক্স হচ্ছে এই ছবিটা, এখানে আমরা হয়তো দেখতে পাচ্ছি ফিঙ্গারপ্রিন্ট, তাই না? তো মানুষের বায়োলজিক্যাল ইনফরমেশন দিয়ে যখন আমরা সিকিউরিটি এনশোর করি, সেটাকে বলে বায়োমেট্রিক্স। কি বললাম কথাটা? মানুষের বায়োলজিক্যাল ইনফরমেশন দিয়ে যখন আমরা সিকিউরিটি এনশিওর করি, সেটাকে বলে বায়োমেট্রিক্স। অর্থাৎ বায়োলজিক্যাল ইনফরমেশন দিয়ে বায়োলজিক্যাল ইনফরমেশন দিয়ে বায়োলজিক্যাল ইনফরমেশন দিয়ে যখন আমরা একটা ব্যক্তি বা একটা পার্সন বা একটা মানুষকে আইডেন্টিফাই করি, হ্যাঁ, বায়োলজিক্যাল ইনফরমেশন দিয়ে আমরা যখন আইডেন্টিফাই করি একটা মানুষকে, হ্যাঁ, তো সেটাকে আমরা বলবো হচ্ছে বায়োমেট্রিক্স। যেমন আমি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে একটা মানুষকে আইডেন্টিফাই করলাম যে এইটা কি ওই ভদ্রলোকই, না ওই ভদ্রলোক হইলে আমি ফিঙ্গারপ্রিন্ট দিলে তাহলে আমি তাকে ঢুকতে দিব, আর অন্য কেউ হইলে আমি ঢুকতে দিব না, তাই না? আমার কিছু অ্যাক্সেস আছে আর কি। তো ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আমরা করতে পারি যে প্রত্যেকটা মানুষের আসলে আঙুলের ছাপ সেম না। সো যেহেতু প্রত্যেকটা মানুষের আঙুলের ছাপ ডিফারেন্ট, সো আমি ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে একটা মানুষকে আইডেন্টিফাই করতে পারি। বা একটা মানুষের আঙুলের ছাপ বাদ দিয়ে আমরা হয়তো হ্যান্ড জিওমেট্রি, মানে হাতের মধ্যে এই যে রেখাগুলো আছে, বিভিন্ন রেখা, অনেক সময় হাতের রেখা দিয়ে মানুষ ভাগ্য গণনা করে না, সেরকম যে হাতের মধ্যে যে রেখাগুলো আছে সেগুলা দিয়ে হচ্ছে আমরা দেখতে পারি যে একটা মানুষের কি বলে, একটা মানুষের মানে আইডেন্টিফাই করা যাচ্ছে কিনা।
এরকম হ্যান্ড জিওমেট্রি ছাড়া আমরা হচ্ছে সিগনেচার, তাই না? ব্যাংকে আমরা কি করি, ব্যাংকে আমাদের সিগনেচার থাকে, তো এরকম সিগনেচার দিয়ে আমরা আইডেন্টিফাই করতে পারি, বা এই যে ভয়েস, মানুষের কথা দিয়ে আমরা আইডেন্টিফাই করতে পারি। তো একইভাবে আমরা হচ্ছে যে রেটিনা স্ক্যান, মানুষের রেটিনা দিয়ে স্ক্যান করে বা আইরিশ স্ক্যান করে হচ্ছে একটা মানুষকে আইডেন্টিফাই করা যায়। তো এই টোটাল কনসেপ্টটাকে আমরা হচ্ছে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে একটা হচ্ছে আমরা বলতে পারি ফিজিক্যাল, একটা হচ্ছে ফিজিক্যাল আইডেন্টিফিকেশন, হ্যাঁ, আরেকটাকে আমরা বলতে পারি বিহেভিয়ারিয়াল বা আচরণগত। হ্যাঁ, একটা হচ্ছে শারীরবৃত্তীয়, আর একটা হচ্ছে বিহেভিয়ারিয়াল বা আচরণগত। হ্যাঁ, তো ফিজিক্যাল মানে কি? ফিজিক্যাল মানে হচ্ছে এই যে আমরা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আলাদা করতেছি, যেটা যেটা আর কি আমাদের কন্ট্রোলে নাই, তাই না? ওটা আমাদের কন্ট্রোলে নেই, ফিঙ্গারপ্রিন্ট। হ্যাঁ, বা ডিএনএ, ডিএনএ দিয়ে, বা আইরিশ স্ক্যান করে, তাই না? বা রেটিনা স্ক্যান করে, রেটিনা স্ক্যান করে, বা হয়তো আমরা হ্যান্ড জিওমেট্রি, ফিঙ্গারপ্রিন্ট না দিয়ে আমরা হাতের রেখা দেখতেছি, হ্যান্ড জিওমেট্রি। হ্যাঁ, এগুলো আর কি, এরকম আরো যা যা আছে এগুলো হচ্ছে ফিজিক্যাল। আর বিহেভিয়ারাল মানে কি? সিগনেচার। সিগনেচার কিন্তু একটা মানুষের অভ্যাসের ব্যাপার এবং এটা চেঞ্জ হইতে পারে, তাই না? তো সিগনেচার দিয়ে যেটা দেখবো এটা মানুষের বা সিগনেচার ছাড়া আমরা হ্যান্ড রাইটিং দেখতে পারি। একটা মানুষের হ্যান্ড রাইটিং দিয়ে আমরা আইডেন্টিফাই করতে পারি, বা একটা মানুষের আহ এই মানে হাঁটার গতি দিয়ে আইডেন্টিফাই করা যায়, একটা মানুষ কিভাবে হাঁটে, বুঝছো, কিভাবে হাঁটে এটা দিয়ে মানুষ আইডেন্টিফাই করা যায়, বুঝছো? অনেক সময় এরকম ইয়েতে ক্রাইম ইনভেস্টিগেশনে তোমার এরকম পায়ের ছাপ পাওয়া যায়। হ্যাঁ, তো পায়ের ছাপ পাওয়া গেলে পায়ের ছাপ, একটা পায়ের ছাপ থেকে আরেকটা পায়ের ছাপ কত দূরে, হ্যাঁ, তাহলে ওখান থেকে একটা মানুষের হাইট কত হতে পারে যে ক্রাইম করছে, বা সে কি দৌড়াচ্ছিল কিনা এটা বোঝা যায়। মানুষ যখন দৌড়ায় তখন মোস্ট অফ দা প্রেসার মানুষের পায়ের সামনের দিকে থাকে, আর মানুষ যখন হাঁটে তখন মানুষের মোস্ট অফ দা প্রেসার পায়ের পিছন দিকে থাকে। সো একটা পায়ের ছাপ আসলে কোন জায়গাটা গভীর এটা থেকেও বোঝা যায় মানুষটা হাঁটতেছিল, দৌড়াচ্ছিল। সো এগুলো আসলে অনেক কিছু, এত দূরে আমি যাবো না। বাট বিহেভিয়ার মানে একটা মানুষের এই যে হাঁটা বা দৌড়ানো, এখান থেকেও মানুষের ইয়ে করা যায়। হ্যাঁ, মানুষের যে কথা বলতেছে, হ্যাঁ, ভয়েস, এটাকে আমরা হয়তো বিহেভিয়ারাল এর আন্ডারে ফেলতে পারি, বুঝছো? বা কি স্ট্রোক, একটা মজার জিনিস আছে কি স্ট্রোক, যে সবাই কিন্তু কিবোর্ডে একই রকম ভাবে টাইপ করে না, সবাই কিন্তু কিবোর্ডে একই রকম ভাবে টাইপ করে না, প্রত্যেকটা মানুষের টাইপিং প্যাটার্ন আলাদা। কেউ এই লেটারের পর ওই লেটারটা খুব ফাস্ট টাইপ করে, কিন্তু এই লেটার থেকে লেটার আবার খুব স্লো। সো একটা লেটারের পর আরেকটা লেটার কিভাবে টাইপ করতেছে, বা আমি যদি বলি যে ফ্যামিলি, কথার কথা, এই ফ্যামিলি ওয়ার্ডটা আমি যদি 10টা মানুষকে টাইপ করতে দেই, তাহলে এফ এর পর এ, এরপর এম, এরপর আই, এরপর এল, এরপর L, মানে প্রত্যেকটার মধ্যে যে টাইম ডিফারেন্স 10টা মানুষের আলাদা হবে। বা আমি যদি 1000টা মানুষকে করতে দিই, 1000টা মানুষ 1000 ভাবে ফ্যামিলি টাইপ করবে, কারোই পরপর দুইটা কি স্ট্রোক সেম হবে না। কিন্তু একই মানুষকে দিয়ে যদি বারবার করেই, তাদের কি স্ট্রোক গুলো একই রকম হবে, একই প্যাটার্নে থাকবে। তো একটা মানুষের কিবোর্ড কিভাবে চালাচ্ছে সেখান থেকে আসলে আইডেন্টিফাই করা যায় একটা মানুষকে। তো এগুলো হচ্ছে বায়োমেট্রিক্স এর পার্ট। হ্যাঁ, আর বায়ো ইনফরমেটিক্স এর পার্ট কি? বায়ো ইনফরমেটিক্স হচ্ছে যেখানে বায়োলজিক্যাল ইনফরমেশন স্টোর করা হয়। বায়ো ইনফরমেটিক্স মানে হচ্ছে যেখানে বায়োলজিক্যাল ইনফরমেশন স্টোর করা হয়। হ্যাঁ, বায়ো ইনফরমেটিক্স। সো এখানে আমরা বায়োলজি ইউজ করি, হ্যাঁ, বায়োলজির সাথে আমরা এখানে স্ট্যাটিস্টিক্স ইউজ করি, যেটাকে আমরা পরিসংখ্যান বলি, স্ট্যাটিস্টিক্স ইউজ করি। হ্যাঁ, এবং এটার সাথে আমরা হয়তো কম্পিউটার সায়েন্স ইউজ করি। হ্যাঁ, কম্পিউটার সায়েন্স ইউজ করি, এবং এটার সাথে আমরা ম্যাথ ইউজ করি। হ্যাঁ, ডাটাবেস, অনেক কিছু ইউজ করি। হ্যাঁ, আর এত দিকে গেলাম না। বাট মোস্টলি আমি যদি বলি বায়োলজির সাথে যদি আমি স্ট্যাটিস্টিক্স ইউজ করি, সেটা হচ্ছে বায়ো ইনফরমেটিক্স। হ্যাঁ, তো আইডিয়াটা হচ্ছে, দেখো আমাদের পৃথিবীতে তো আসলে মানে পশু পাখি বা প্রাণীর সংখ্যা বা উদ্ভিদের সংখ্যা, মানে জীবের সংখ্যা তো নির্দিষ্ট, মানে সরি নির্দিষ্ট বলতে জীবের সংখ্যা তো কম না, রাইট? মানে অনেক অনেক হাজার হাজার মিলিয়ন মিলিয়ন জীব আছে, তাই না? এই গাছ, ওই গাছ, এই ব্যাকটেরিয়া, ওই ভাইরাস, হ্যাঁ, এই ম্যামাল, হ্যাঁ, মানুষ, শিম্পাঞ্জি, হ্যাঁ, কুকুর, বিড়াল, বাঘ, হরিণ, হ্যাঁ, পাখি, কুমির, ঠিক আছে? তো প্রচুর জীবজন্তু। হ্যাঁ, তো তাদের মধ্যে এই যে বায়োলজিক্যাল ইনফরমেশন গুলা, যে মানে আমরা ওই যে জীব জগৎকে, হ্যাঁ, এরকম করছি না, ছোটবেলায় পড়ছি না, জীব জগৎকে আমরা উদ্ভিদ আর প্রাণীতে ভাগ করছি, তাই না? এরকম পড়ছিলাম, উদ্ভিদ আর প্রাণী। তারপর প্রাণী জগৎকে আমরা আবার অ্যানিমেল কিংডম, তাই না? এটা হচ্ছে ইয়েকে ভুলে গেছে, রাইট? অ্যানিমেল কিংডমকে আবার এরকম 5টা ভাগে ভাগ করা যায়, ঠিক আছে? সো এই যে জিনিসগুলো, হ্যাঁ, এবং এগুলো কিন্তু চেঞ্জ হয় মাঝে মধ্যে। তো এখন নতুন একটা ইয়ে আবিষ্কার হয়েছে, হ্যাঁ, মনে করো সাগরের তলদেশে নতুন একটা প্রাণী আবিষ্কার করা হয়েছে। তাহলে এই প্রাণীটা আসলে কি রকম, সেটা কিভাবে বুঝবো? ওই প্রাণীটার আমরা ডিএনএ অ্যানালাইসিস করব। ওই প্রাণীটার ডিএনএ অ্যানালাইসিস করে আমরা আমাদের এক্সিস্টিং যত প্রাণী আছে আমরা জানি, চিনি, তাদের সাথে আমরা মিলিয়ে দেখবো যে ওই প্রাণীটার ডিএনএ অন্য কোন প্রাণী ডিএনএ এর সাথে মিলে। হ্যাঁ, এবং সেখান থেকে আমরা আইডেন্টিফাই করতে পারবো যে আমরা মানে ওই প্রাণীটা আসলে কেমন হবে, ঠিক আছে? ওই প্রাণীটা আসলে দেখতে কেমন হবে, তার মানে আচার আচরণ গঠন কিরকম হবে। সো এইভাবে আমরা কোনো একটা প্রাণীকে আইডেন্টিফাই করে তাকে আমরা আমাদের এই ফাইলোজেনেটিক ট্রির, হ্যাঁ, ফাইলোজেনেটিক ট্রির কোনো একটা জায়গায় বসাইতে পারি। বুঝতে পারছো? এটাকে ফাইলোজেনেটিক ট্রি বলে, বাই দ্য ওয়ে। তো যেমন এটার ইউজ কোথায় হতে পারে, দেখো সবচেয়ে বড় ইউজ যেখানে, হ্যাঁ, মানুষ বলে যে এই যে এভলিউশন বা এই যে বিবর্তনবাদ নিয়ে মানুষ কাজ করে। হ্যাঁ, মানুষ বলে যে
মানে ডারউইন বলছে যে মানুষ নাকি বানর থেকে আসছে, তো ডারউইন আসলে খুবই বোকা একটা মানুষ, ঠিক আছে, মানুষ তো অবশ্যই বানর থেকে আসছে, মানুষ মানুষই, ঠিক আছে। তো ব্যাপারটা আসলে এটা না যে মানুষ বানর থেকে আসছে, হ্যাঁ মানুষ মানুষই অফকোর্স, ঠিক আছে। তো বাট আইডিয়াটা হচ্ছে এরকম যে মানুষের সাথে অন্যান্য যে ম্যামাল আছে, হ্যাঁ, তাদের ডিএনএ এর কিছু কিছু মিল পাওয়া যায়। এবং সবচেয়ে বেশি মিল যেখানে পাওয়া যায়, যেমন হয়তো শিম্পাঞ্জি বা এরকম, আমি ঠিক পার্সোনালি অত জানি না, বাট আমি যতটুকু পড়ছি আর কি, হ্যাঁ, আমি নিজেও বায়োইনফরমেটিক্স এর স্টুডেন্ট বাই দ্য ওয়ে, কিন্তু আমি কয় পার্সেন্ট মিলের আবার জানি না। তো মানে ইউজটা কোথায় দেখো, এই যে আমরা বলি না যে কোনো একটা ওষুধ আবিষ্কার করা হয়েছে, হ্যাঁ মনে করো, তো ওষুধটা কি প্রথমে কি একটা মানুষে ইউজ করে দেখা হয় যে ও মানুষটা বাঁচে কিনা? কিন্তু হিউজ যে ওষুধটা যদি কোনো সাইড ইফেক্ট থাকে, ওই মানুষে ইউজ করার পর মানুষটা যদি মরে যায়, তাহলে আমরা দেখবো যে মানুষের সাথে, মানুষের ডিএনএর সাথে অন্য কোন প্রাণীর ডিএনএ কোন জায়গায় মিলে। তাহলে ওখান থেকে হিসাব করে আমি ওষুধটা ফার্স্টে একটা বানরের উপর টেস্ট করে দেখবো, একটা গিনিপিগের উপর টেস্ট করে দেখবো, একটা ইঁদুরের উপর টেস্ট করে দেখবো, এরকম অনেক ভাবে টেস্ট করার পর 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 তারপর আমি দেখবো হচ্ছে একদম মৃত্যু শরণাপন্ন মানুষের উপর টেস্ট করে দেখবো, যে মানুষটা একদম মরেই যাবে আসলে, 1 মাস পর এমনি মরে যাবে, তার উপর হয়তো আমি টেস্ট করে দেখবো তার পারমিশন নিয়ে। তো তারপর তারও যদি কোনো সাইড এফেক্ট না থাকে, তারপর ওই ওষুধটা আমি বাজারে ছাড়বো, যে হ্যাঁ তাহলে এখন এই ওষুধটা নর্মাল মানুষ ইউজ করতে পারবে, আশা করি। হ্যাঁ, তাও কিন্তু 100% শিওর না। সো ইউসেজ গুলো কোথায় বুঝতে পারছো? নট নেসেসারিলি যে মানুষের সাথে শিম্পাঞ্জির এই এই মিল আছে, এর মানে এই না যে মানুষ শিম্পাঞ্জি থেকে আসছে, ঠিক আছে। তো এর মানে আসলে এটাই যে মিল থাকার কারণে আমরা হয়তো এই কাজগুলো করতে পারবো, হ্যাঁ, যেটা মানুষের উপর আমি ডিরেক্ট অ্যাপ্লাই করতে পারছি না, এটা শিম্পাঞ্জি অ্যাপ্লাই করে দেখবো কি হয়, বুঝছো না, তো ওই জিনিসগুলো আর কি। হ্যাঁ, আচ্ছা। তো এরপর যদি আমরা দেখি যে আমাদের কি আছে, যে বায়োমেট্রিক্স আর বায়ো ইনফরমেটিক্স এর মধ্যে ডিফারেন্স, যে বায়োমেট্রিক্স হলো বায়োলজিক্যাল ডেটা মাপা এবং বিশ্লেষণ করা, অর্থাৎ একটা মানুষকে আইডেন্টিফাই করা। আর বায়ো ইনফরমেটিক্স হলো যে কম্পিউটেশনাল টেকনিক, হ্যাঁ, কম্পিউটার প্রযুক্তি কৌশল ব্যবহার করে। আচ্ছা, বায়োমেট্রিক্স মানুষের দেহের বৈশিষ্ট্য, ডিএনএ, ফিঙ্গারপ্রিন্ট, চোখের রেটিনা, আইরিশ, কণ্ঠস্বর, চেহারা, হাতের মাপ, চেহারাও স্ক্যান করে, রাইট, চেহারাটা আমার বলতে মনে নেই, এগুলা দিয়ে একটা মানুষের বৈধতা। আর বায়ো ইনফরমেটিক্স হচ্ছে বায়োলজিক্যাল ডেটা অ্যানালাইসিস করে। হ্যাঁ, বায়োমেট্রিক্স হচ্ছে কম্পিউটার পদ্ধতিতে নিখুঁত নিরাপত্তার জন্য ব্যবহার করা হয়। বায়ো ইনফরমেটিক্স হচ্ছে মলিকুলার জেনেটিক্স। সো বায়োমেট্রিক্স আর বায়ো ইনফরমেটিক্স অনেক পার্থক্য, মানে অনেক দূরের দূরে জিনিস, এদের মধ্যে পার্থক্য করাই উচিত না। কেন করা উচিত না? কারণ দুটার মধ্যে তো মিলই নেই, ঠিক আছে। জাস্ট বিকজ দুইটা নামের মধ্যে বায়ো আছে, এর মানে এই না যে তাদের মধ্যে মিল আছে, তাদের মধ্যে কোনো মিলই নেই, দুটা কমপ্লিটলি ডিফারেন্ট দুটা জিনিস, ঠিক আছে। বাই দ্য ওয়ে, বায়ো ইনফরমেটিক্স এর একটা পার্ট আছে যেটাকে আমরা বলি হচ্ছে জেনেটিক অ্যানালাইসিস। হ্যাঁ, বায়ো ইনফরমেটিক্স এর একটা পার্ট হচ্ছে জেনেটিক অ্যানালাইসিস। এই যে বলতেছিলাম ডিএনএ নিয়ে কাজ করব আমরা, তো ডিএনএ নিয়ে আমরা যেটা করি যে জিন, হ্যাঁ, ডিএনএ মানে পুরো ডিএনএটা আসলে আমাদের কোনো কাজে লাগে না, হ্যাঁ, একটা ডিএনএ এর মধ্যে যে অংশটা আমাদের কাজে লাগে সেটাকে বলে জিন, বুঝছো। মানে আমরা জানি না যে ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়, আরএনএ থেকে প্রোটিন তৈরি হয়, হ্যাঁ, তোমরা যারা বায়োলজির স্টুডেন্ট তারা হয়তো জানো। তো ডিএনএ এর পুরো অংশটা আসলে মানুষের কাজে মানে প্রোটিন তৈরি হয় না, ডিএনএ এর যে অংশটা প্রোটিন তৈরি করে সেটাকে বলে জিন। তো ডিএনএ অ্যানালাইসিস মানে আসলে জিনের অ্যানালাইসিস, জেনেটিক অ্যানালাইসিস। বায়োইনফরমেটিক্স একটা পার্ট হচ্ছে জেনেটিক অ্যানালাইসিস। সো তোমাকে যদি আমি বলি যে এই যে পাটের বা ওই ধানের নতুন নতুন জাত উদ্ভাবন করে দিচ্ছে, যে ধানের একটা জাত যেটা 1 ফুট পানির নিচেও ধান মানে জন্মাবে বা ধান বাইচা থাকবে, তাহলে এইটা কি আসলে মানে বায়ো ইনফরমেটিক্স এর পার্ট নাকি জেনেটিক অ্যানালাইসিস এর পার্ট, বলো তো? তো অ্যান্সার হচ্ছে এটা অবশ্যই বায়ো ইনফরমেটিক্স এরও পার্ট, জেনেটিক অ্যানালাইসিস এরও পার্ট, বাট মেইনলি আমরা বলবো জেনেটিক অ্যানালাইসিস এর পার্ট। বায়ো ইনফরমেটিক্স অনেক বড় একটা জগৎ, তার একটা পার্ট হচ্ছে জেনেটিক অ্যানালাইসিস, ঠিক আছে। সো কোয়েশ্চেনে যখন মাল্টিপল কারেক্ট অ্যান্সার থাকবে, তখন তুমি সবচেয়ে পিন পয়েন্ট করার চেষ্টা করবে, হ্যাঁ, মানে ফর এক্সাম্পল তুমি মনে করো আসো হচ্ছে যে কক্সেস বাজারে, হ্যাঁ, কক্সেস বাজার, তাহলে তোমাকে আমি যদি বলি যে তুমি চিটাগাঙ্গায় আসো, এটাও সঠিক। তোমাকে আমি যদি বলি তুমি কক্সেস বাজারে আসো, এটাও সঠিক। কিন্তু কোনটা বেশি সঠিক? তুমি কক্সেস বাজারে আছো, তাই না, যত আমি পিন পয়েন্ট করে বলবো, তাই না, যত অ্যাকুরেট। তো এটা আর কি। হ্যাঁ, আচ্ছা। তো আমরা কিছু কোয়েশ্চেন দেখি আমাদের এই চ্যাপ্টারে কি কি কোয়েশ্চেন আসে। দেখো, ফার্স্টে আমরা দেখতেছি যে ভার্চুয়াল রিয়েলিটিতে কি ধরনের ইমেজ তৈরি হবে। ভার্চুয়াল রিয়েলিটিতে ইমেজ তৈরি হবে হচ্ছে ত্রিমাত্রিক, তাই না, ত্রিমাত্রিক ইমেজ। যে তুমি ফার্স্ট অফ অল সব দিকে দেখবা, তাহলে তোমাকে এই উইডথ আর ইয়ে ছাড়াও তোমার ডেপথটাও বুঝতে হবে, তাই না। মানে তুমি কম্পিউটার স্ক্রিনে আমাদেরকে যেটা দেখতেছো, হ্যাঁ, তুমি কিন্তু একটা স্ক্রিনের মধ্যে দেখতেছো, তাই না। তোমার কিন্তু এই কম্পিউটার স্ক্রিনের বাইরে এদিকে কিন্তু কিছু দেখতেছো না, এদিকে কিছু দেখতেছো না, তুমি শুধু একটা স্ক্রিন দেখতেছো। কিন্তু ভার্চুয়াল রিয়েলিটিতে তুমি কি সব দিকেই দেখবা না, সব দিকেই দেখবা, তাহলে এটা কি একটা 3D না, 3D, বুঝতে পারছো? আচ্ছা, এরপর দেখো নিচের কোনটি শারীরবৃত্তীয় বায়োমেট্রিক মানে ফিজিক্যাল, ঠিক আছে। সো ফিজিক্যাল হচ্ছে কিউ স্ট্রোক না, ফিঙ্গারপ্রিন্ট হচ্ছে ফিজিক্যাল, হ্যাঁ, এটাও না, এটাও না, ফিঙ্গারপ্রিন্ট হচ্ছে ফিজিক্যাল, হ্যাঁ, ফিঙ্গারপ্রিন্ট। এখানে একটা মজার জিনিস, ভয়েস, মানুষের ভয়েস কিন্তু ফিজিক্যাল অ্যাট্রিবিউট না, মানুষের ভয়েস হচ্ছে বিহেভিয়ারিয়াল। মানে একটা মানুষের ভয়েস তার আচরণের উপর ডিপেন্ড করে। ফর এক্সাম্পল, তুমি আস্তে কথা বলো, জোরে কথা বলো, এটা কিন্তু সিচুয়েশনের উপর, বা চিল্লাও, একটা মানুষ হয়তো চেষ্টা করলে
সে অন্য মানুষের ভয়েসে কথা বলতে পারে, কিন্তু একটা মানুষ যতই চেষ্টা করুক সে অন্য মানুষের ভয়েসে চিল্লাইতে পারে না। ঠিক আছে, দুইটা মানে একটা মানুষের যেই চিৎকার বা শাউট সেটা খুবই ইউনিক। ঠিক আছে, এগুলা মানে আছে আর কি, এগুলা মানে মজার আছে আর কি, তুমি যদি জানতে চাও জানতে পারো। হ্যাঁ, ইন্টারনেটের মাধ্যমে বার্তা প্রেরণ করাকে কি বলে? ইন্টারনেটের মাধ্যমে বার্তা প্রেরণ করাকে বলে হচ্ছে ইমেইল, তাই না? এটা আমরা ছোটবেলা থেকে জানি। নিচের কোনটি সার্চ ইঞ্জিন? আমরা জানি যে মাইক্রোসফট বিং হচ্ছে সার্চ ইঞ্জিন। এগুলো আসলে এক একটা ব্রাউজার, তাই না? এগুলো আসলে এক একটা ব্রাউজার, ওকে, ব্রাউজার। আচ্ছা, কোনটি আউটসোর্সিং এর মার্কেট প্লেস? আউটসোর্সিং এর জন্য আপওয়ার্ক ইউজ করা হয়। হ্যাঁ, আপওয়ার্ক ইউজ করা হয়। আপওয়ার্ক, টুইটার এগুলো সোশ্যাল মিডিয়া, ফেসবুক সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ইউটিউবকে সোশ্যাল মিডিয়া বলা যায় বাট বলা উচিত না, ইউটিউব একটা জাস্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম। হ্যাঁ, তো আপওয়ার্ক, ফিভার, হ্যাঁ, এগুলাতে হচ্ছে আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং এর কাজ পাওয়া যায়, মার্কেট প্লেস। আচ্ছা, গ্লোবাল ভিলেজ টার্মটির প্রবক্তাকে? মার্শাল ম্যাকলুহান। হ্যাঁ, মার্শাল ম্যাকলুহান। আচ্ছা, এরপর অন্যের লেখা চুরি করে নিজের বলে চালিয়ে দেওয়া, এটাকে কি বলে? এটাকে বলে প্লেগারিজম বা প্লেজিয়ারিজম। হ্যাঁ, যে অন্যের কাজকে নিজের নামে চালায় দেওয়া, অন্যের সফটওয়্যারকে নিজের নামে চালায় দেওয়া, এটাকে বলে প্লেজিয়ারিজম। হ্যাঁ, তো বাংলাদেশে কিন্তু প্রচুর প্লেজিয়ারিজম হয়, বুঝছো? এবং তোমরা দেখবা কিছু স্ট্রিমিং সাইট আছে যেগুলো প্লেজিয়ারিজম করে ব্যবসা করতেছে বাংলাদেশে। আই ডোন্ট নো বাংলাদেশে কিভাবে এটা সম্ভব, শুধুমাত্র বাংলাদেশ দেখেই হয়তোবা সম্ভব, যে মানে যথাযথ আইনের প্রয়োগ নেই, অথবা আই ডোন্ট নো, অথবা আইনই নাই। ফর এক্সাম্পল, তুমি দেখবা যে কিছু স্ট্রিমিং ব্যবসা চলতেছে, হ্যাঁ, আমি নাম বলবো না, বাট সেগুলো আসলে দেখা যাবে যে নেটফ্লিক্স, অ্যামাজন, হ্যাঁ, ওদের জিনিসগুলো জাস্ট চুরি করে এনে তোমাকে দেখাচ্ছে এবং তুমি টাকা পে করে ওদের থেকে দেখতেছো। কেন? মানে দে আর অলসো লাইক মানে চুরি করতেছে। হ্যাঁ, তো এগুলো করা যাবে না, এগুলো হচ্ছে প্লেজারিজমের পার্ট। হ্যাঁ, তুমি যখন আরেকজনের অ্যাসাইনমেন্ট নিজের নামে চালাই দিবে, এটাও প্লেজারিজমের পার্ট। হ্যাঁ, তুমি যখন মানে কোনো একটা জিনিস থেকে, কোনো একটা গুগল থেকে সার্চ করে কোনো ওয়েবসাইট থেকে একটা ইনফরমেশন নিয়ে আসলা, হ্যাঁ, কিন্তু তুমি তাকে যথাযথ ক্রেডিট দিলা না, তুমি বললা না যে এটা আমি ওখান থেকে পাইছি, তখন এটাও প্লেজারিজমের পার্ট। হ্যাঁ, সে চাইলে, যদি তার কপিরাইট করা থাকে, সে চাইলে তোমার নামে মানে মামলা ঠুকে দিতে পারে, রাইট? এটা হচ্ছে প্লেজারিজম। আচ্ছা, এরপর হচ্ছে জিএমও। জিএমও শব্দটির মানে কি? জিএমও মানে হচ্ছে জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম, হ্যাঁ, তো এটা অবশ্যই জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর পার্ট, তাই না? এই যে আমরা মানে এই পানি সহনশীল, হ্যাঁ, বা রোদ সহনশীল ধান উৎপাদন করতেছি, এগুলো আসলে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর পার্ট। হ্যাঁ, এটা বায়ো ইনফরমেটিক্স এরও পার্ট, কিন্তু সবচেয়ে মানে ক্লোজ কানেক্টেড কার সাথে? জেনেটিক ইঞ্জিনিয়ারিং, তাই না? আচ্ছা, কোন প্রযুক্তিতে প্রতিটি মানুষকে অদ্বিতীয় ভাবে শনাক্ত করা যায়? এটা হচ্ছে বায়োমেট্রিক্স, তাই না? আইডেন্টিফাই করার জন্য, সিকিউরিটির জন্য। কম্পিউটার সিমুলেশন প্রয়োগের ক্ষেত্র কোনটি? কম্পিউটার সিমুলেশন প্রয়োগ করা হয় হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটিতে, তাই না? ভার্চুয়াল রিয়েলিটিতে আমরা সিমুলেশন প্রয়োগ করি, যে একটা পাইলটকে প্রথমেই তো তুমি চাইলে একটা প্লেন দিয়ে দিতে পারো না। হ্যাঁ, তোমার একটা প্লেন দিয়ে দিলাম, তুমি এবার এটা চালাও, চালায় শিখো, এটা তো পসিবল না। সো ফার্স্টে আসলে ভার্চুয়াল রিয়েলিটিতে ট্রেনিং দেওয়া হয়। বা যখন সার্জারি করা হয়, সার্জনরা অনেক সময় সার্জারিটা ভার্চুয়াল রিয়েলিটিতে প্র্যাকটিস করে নেয়। ঠিক আছে, সো এগুলো আর কি। এরপর দেখো, নিচের কোনটি আচরণগত বায়োমেট্রিক্স? হ্যাঁ, আচরণগত হচ্ছে সিগনেচার। সিগনেচার হচ্ছে আচরণগত। ডিএনএও আসলে বায়োমেট্রিক্স এর অংশ হতে পারে, বুঝছো? অনেক সময় ডিএনএ অ্যানালাইসিস করে বাবা মা নির্ধারণ করা হয়, তাই না? তো ডিএনএও বায়োমেট্রিক্স এর পার্ট হতে পারে, বাট ওটা কি ফিজিক্যাল বা শারীরবৃত্তীয়। আচ্ছা, ইন্টারনেটের মাধ্যমে ব্যবসা পরিচালনা করাকে কি বলে? ই কমার্স। ইন্টারনেটে যে কমার্শিয়াল কাজ সেটাকে বলে ই কমার্স। আচ্ছা, নিচের কোনটি সার্চ ইঞ্জিন? এগেইন এগুলো আসলে ব্রাউজার, ক্রোম ব্রাউজার, ফায়ারফক্স ব্রাউজার, এটাও একটা ব্রাউজার। গুগল হচ্ছে একটা সার্চ ইঞ্জিন, রাইট? বিং একটা সার্চ ইঞ্জিন, ইয়াহু একটা সার্চ ইঞ্জিন, বাংলা সার্চ ইঞ্জিন আছে পিপিলিকা, পিপিলিকা একটা সার্চ ইঞ্জিন, ওকে। আচ্ছা, নিচের কোনটি সামাজিক যোগাযোগ মাধ্যম? ফেসবুক। ফেসবুক একটা সামাজিক যোগাযোগ মাধ্যম। গুগল সার্চ ইঞ্জিন, ইয়াহু সার্চ ইঞ্জিন, আর আপওয়ার্ক হচ্ছে আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং এর জন্য মার্কেট প্লেস। আচ্ছা, কোন কম্পিউটার সিস্টেম নেটওয়ার্ক ও ডেটার উপর অননুমোদিতভাবে অধিকার স্থাপন করার উপায়, এটাকে কি বলে? অনধিকার মানে তোমার তোমার অনুমোদন নাই, তাও তুমি এটার উপর অধিকার স্থাপন করতেছো, এটাকে বলে হ্যাকিং, রাইট? যে তুমি ফর এক্সাম্পল, তুমি মনে করো যে বলি না যে আমার কম্পিউটার হ্যাক করা বা এরকম, সো আমার কম্পিউটারে তো শুধুমাত্র আমার অধিকার আছে বা আমার অনুমোদন আছে, তোমার তো অনুমোদন নাই। তো তুমি যদি এটা হ্যাক করো, তাহলে এটাকে বলা হচ্ছে অননুমোদিত ভাবে অধিকার স্থাপন করা। আচ্ছা, গ্লোবাল ভিলেজ এর মেরুদণ্ড কোনটি? হ্যাঁ, গ্লোবাল ভিলেজের অনেকগুলো কনসেপ্ট আছে। একটা গ্লোবাল ভিলেজ মানে পরিপূর্ণভাবে চলার জন্য আমাদের 5টা উপাদান আছে। হ্যাঁ, একটা হচ্ছে হার্ডওয়্যার, একটা হচ্ছে হার্ডওয়্যার, তারপর হচ্ছে সফটওয়্যার, এই যেখানে 4টা উপাদান দেওয়া হয়েছে, সফটওয়্যার, তারপর হচ্ছে কানেক্টিভিটি, হ্যাঁ, কানেক্টিভিটি, তারপর হচ্ছে ডেটা, আর ফাইনালি হচ্ছে মানুষের
এটাকে বলে ক্যাপাবিলিটি, হ্যাঁ, মানুষের ক্যাপাবিলিটি, যে মানুষ পারে কিনা। সো গ্লোবাল ভিলেজ মানে আমরা যে বলতেছি যে গ্লোবাল ভিলেজ গ্লোবাল ভিলেজ, তো এর উপাদান হচ্ছে পাঁচটা। যে আমাদের যথাযথ হার্ডওয়্যার আছে কিনা, অর্থাৎ গ্লোবাল ভিলেজ বললাম কিন্তু আমার কাছে মোবাইলই নাই, আমার কাছে কম্পিউটারই নেই, তাহলে আমি কেমনে গ্লোবাল ভিলেজের পার্ট হবো? আমি তো পুরোপুরি ডিটাচ, তাই না? আমার তো ইন্টারনেটই নেই। এরপর হচ্ছে সফটওয়্যার, যে হ্যাঁ কম্পিউটার আছে, মোবাইল আছে, কিন্তু যদি ফেসবুক সফটওয়্যারটা না থাকতো তাহলে কি সামাজিক যোগাযোগ ব্যবস্থা এত উন্নত হইতো, তাই না? মানে তুমি তো কমিউনিকেট করতে ফেসবুকের মাধ্যমে, ইমেইলের মাধ্যমে, জিমেইলের মাধ্যমে। তো তোমার করেসপন্ডিং সফটওয়্যারটাও লাগবে। কানেক্টিভিটি মানে কি, তোমার হার্ডওয়্যার আছে, মোবাইলও আছে, সফটওয়্যার আছে, তোমার যে সফটওয়্যার, কিন্তু ইন্টারনেট নাই, ঠিক আছে, নেট নাই, ঠিক আছে, ডাটা। সেটা হচ্ছে কানেক্টিভিটি। ডেটা মানে ইনফরমেশন আর কি, যে তোমার তো ইনফরমেশন লাগবে, তুমি কমিউনিকেট করবে কি, তাকায় থাকবে মানুষের দিকে, তাই না? কোনো একটা ইনফরমেশন তো আদান প্রদান হয়, তাই না? যে ইউএস এর ইয়েতে বাইডেন জয়যুক্ত হয়েছে, এই ইনফরমেশনটা তোমার কাছে আসছে, তাই না? তো এরকম একটা ইনফরমেশন থাকবে। আর ক্যাপাবিলিটি হচ্ছে সবকিছু আছে কিন্তু মানুষ করতে পারে কিনা, মানুষের ওই ক্যাপাবিলিটি আছে কিনা, মানুষটা যথেষ্ট শিক্ষিত কিনা, বুঝতে পারছো? তো মানুষটা ট্রেন্ড কিনা যথেষ্ট, তাই না? তো এটা আর কি। আচ্ছা, তো সবচেয়ে ইম্পর্টেন্ট মানে মেরুদণ্ড হচ্ছে আমরা বলি কানেক্টিভিটিকে, হ্যাঁ, মেরুদণ্ড আমরা বলি হচ্ছে কানেক্টিভিটিকে। ওকে, কানেক্টিভিটি, কারণ বাকিগুলো সাধারণত থাকে, কানেক্টিভিটিটাই থাকে না, ঠিক আছে? এটাই সমস্যা, এটা হইলে বাকিগুলো এমনি ম্যানেজ হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা, মানে দেখো, তুমি মনে করো যে এখন সমস্যাটা কোথায় আমি বলি একটু তারপরও। যে মনে করো আফ্রিকায়, এখন আফ্রিকার এমন কিছু জায়গায় এত দুর্গম যে ওখানে আসলে তুমি হার্ডওয়্যার পাঠাইতে পারবা, সফটওয়্যার চলবে, মানুষকে শিখাইতেও পারবা, কিন্তু ওখানে নেটওয়ার্ক স্থাপন করা যাইতেছে না, ওখানে টাওয়ার বসানো যায় না। এত পাহাড়, এত জঙ্গল, টাওয়ার কই বসাবা, টাওয়ার বসানোর সুবিধা নাই, এই সেই। হ্যাঁ, নেটওয়ার্ক কেমনে দিবা? তো ওখানে স্যাটেলাইটের মাধ্যমে নেটওয়ার্ক দেওয়া হয়, বা ওয়াইম্যাক্স ওয়াইম্যাক্স টেকনোলজিতে নেটওয়ার্ক দেওয়া হয়। হ্যাঁ, তো কানেক্টিভিটিটা অনেক ইম্পর্টেন্ট, বুঝছো? বাকিগুলো এমনিও দেওয়া যায়, বাকিগুলো এমনি হয়ে যায় আর কি, বুঝছো? আচ্ছা, গ্লোবাল ভিলেজের মেরুদণ্ড কোনটি? কানেক্টিভিটি, এটা আমরা শিখলাম। ইমেইল আদান প্রদানে ব্যবহৃত এসএমটিপি, এসএমটিপি মানে সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল, সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল, হ্যাঁ, এসএমটিপি মানে সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল। এফটিপি যদি দেখো কোথাও, এফটিপি মানে ফাইল ট্রান্সফার প্রোটোকল, ফাইল ট্রান্সফার প্রোটোকল। যদি দেখো এইচটিটিপি, এইচটিটিপি মানে হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, এইচটিটিপি মানে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। ওকে, আর যদি দেখো এইচটিটিপিএস, এইচটিটিপিএস মানে হচ্ছে হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউরড, হ্যাঁ, এইচটিটিপিএস মানে হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউরড। ওকে, যদি দেখো ভিওআইপি কোথাও, যদি দেখো ভিওআইপি, এর মানে হচ্ছে ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল, হ্যাঁ, ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল, ভয়েস ওভার ইন্টারনেট। যেমন দেখো আমরা যে ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল, হ্যাঁ, দেখো আমরা যে মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে ফোনে কথা বলি, এটা হচ্ছে ভিওআইপি, ভয়েস ওভার ইন্টারনেট। বা আমরা যে এলটি 4G ইউজ করি না, 4G, 4G তে হচ্ছে ভিওআইপি ইউজ করে, হ্যাঁ, এলটি। হ্যাঁ, সো কিন্তু আগে যখন মানে ফার্স্ট জেনারেশন বা সেকেন্ড জেনারেশন বা থার্ড জেনারেশন যে মোবাইল ফোনে কথা বলি, সেলুলার নেটওয়ার্ক, ওটা কিন্তু আলাদা সেলুলার নেটওয়ার্ক, মানে সিমের একটা নেটওয়ার্ক, গ্রামীণ ফোনের নেটওয়ার্ক, রবির নেটওয়ার্ক। কিন্তু যখন মেসেঞ্জারের কথা বলি, সেটা কিন্তু ইন্টারনেটের মধ্যে ভয়েস। সো ভিওআইপি মানে ভয়েস ওভার ইন্টারনেট, বুঝছো? আচ্ছা, এরপর বিশ্বগ্রাম, বিশ্বগ্রামের ধারণা কে দেন? মার্শাল ম্যাকলুহান। আচ্ছা, এআই কৃত্রিম বুদ্ধিমত্তার এজেন্ট নিম্নের কোনটি ব্যবহার করে পরিবেশ উপলব্ধি সাপেক্ষে কাজ করে? সেন্সর, ঠিক আছে, সেন্সর। আহ নিচের নিম্নের কোনটি ব্যবহার করে পরিবেশ উপলব্ধি সাপেক্ষে কাজ করে? আচ্ছা, তাহলে সেন্সর এবং অ্যাকচুয়েটর, বুঝছো? সেন্সর মানে হচ্ছে যেটা দিয়ে সেন্স করে, সেন্সর মানে হচ্ছে যেটা দিয়ে সে সেন্স করে, যে মানে যেমন একটা সেন্সর দিলাম, ওটা দিয়ে সে বুঝলো যে কোথায় আছে, আমরা তো ওটা তো চোখ নাই। বা একটা ক্যামেরা দিলাম, ক্যামেরা একটা সেন্সর, সে দেখলো কি আছে সামনে না আছে, ঠিক আছে, এটার উপর ভিত্তি করে সে কাজ করবে। তো এই যে হাত পা, এগুলোকে বলে অ্যাকচুয়েটর, ঠিক আছে? সেন্সর দিয়ে সে সেন্স করে, অ্যাকচুয়েটর দিয়ে সে কাজ করে। যেমন তুমি একটা রোবট বানাইলা, যেটা হচ্ছে ঘুরবে, আস্তে আস্তে ঘুরবে বিভিন্ন জায়গায়, যখনই কোনো একটা জায়গায় আগুন লাগবে, সে হচ্ছে ঠাস করে ওই জায়গাটা যাবে, যা পানি মারা শুরু করবে, ঠিক আছে? এটা আমার এক ফ্রেন্ডের প্রজেক্ট ছিল গত বছর। তো এইটা কিভাবে কাজ করে? তার মধ্যে ওদের মধ্যে একটা থার্মাল সেন্সর থাকবে, সে টেম্পারেচার মাপবে, সে চারপাশের টেম্পারেচার মাপবে, যেদিকে টেম্পারেচারটা একটু বেশি পাবে সে একটু ওইদিকে যাবে, যা দেখবে যে আরো টেম্পারেচার বেশি, আবার যেতে থাকবে, এরকম যেতে 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 যেখানে দেখবে অনেক টেম্পারেচার, বুঝবে ওই জায়গাটায় আগুন। এভাবে সে পিন পয়েন্ট করবে যে ওই জায়গাটায় আগুন। তারপর সে তার যে ইয়েটা, মানে পানি মারার যে হোস পাইপটা, ওই পাইপটাকে তারপরে এইম করবে, হ্যাঁ, উপরে করবে, নিচে করবে, এম করে তারপর পানি মারা শুরু করবে, তো আগুনে যে পানি পড়বে, ঠিক আছে? সো এই যে সেন্সর এবং অ্যাকচুয়েটর, সেন্সর কি তাহলে এই যে টেম্পারেচার সেন্সর, আর অ্যাকচুয়েটর কি তার এই যে পানির পাইপটা, পাইপটা দিয়ে সে পানি মারতেছে। সো একটা রোবটের এরকম হাত থাকে, পা থাকে, অনেক কিছু থাকে, তাই না? আচ্ছা, যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগের ক্ষেত্রে ব্যবহার করা হয় না? কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগের ক্ষেত্রে হচ্ছে সি প্লাস প্লাস ইউজ করা হয়, হ্যাঁ, ট্রু। ম্যাটল্যাব ইউজ করা হয়, ট্রু। প্রোলগ ইউজ করা হয়, ট্রু। ফক্স প্রো, এই ধরনের কোনো ল্যাঙ্গুয়েজ আসলে ইউজ করা হয় না, আমি নামও শুনি নাই বাই দ্য ওয়ে। আচ্ছা, তো এরপর আমরা দেখি যে আমাদের কি আছে, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ করার জন্য কোন প্রোগ্রামিং ভাষা ব্যবহার করা হয়?
ঠিক আছে, ফরট্রান, প্যাসকেল, লিস্প, বেসিক। ঠিক আছে, তো এগুলোর মধ্যে বোধহয় লিস্প দেখবা তোমাদের বইয়ে আছে, হ্যাঁ, লিস্প। আচ্ছা, ওকে। অদ্বিতীয় ভাবে একজন ব্যক্তিকে শনাক্ত করার জন্য কোন তথ্যটি ব্যবহৃত হয় না? একটা মানুষের চোখের মনি, এটা আসলে কি এনাফ? আইরিশ, আইরিশ মানে কি চোখের মনি? কণ্ঠস্বর, আঙুলের ছাপ, কণ্ঠস্বর ইউজ করা হয়, আঙুলের ছাপ ইউজ করা হয়। ঠিক আছে, চোখের মনি এটা কি ইউজ করা হয়? হ্যাঁ, ডিএনএ ও ইয়ে। সো আই গেস চোখের মনিটা সবচেয়ে ইয়ে, হ্যাঁ, চোখের মনি, রাইট। আচ্ছা, ওকে। এরপর হচ্ছে, বিকজ ডিএনএ দিয়ে একটা মানুষকে পিন পয়েন্ট করা যায়, বুঝছো? ডিএনএ দিয়ে একটা মানুষকে পিন পয়েন্ট করা যায়। আচ্ছা, আঙুলের ছাপ নিয়ে ব্যক্তি শনাক্তকরণের প্রযুক্তি কোনটি? আঙুলের ছাপ যেহেতু মানে বায়োমেট্রিক্স আর কি, রাইট। আচ্ছা, নিচের কোনটি নলেজ এক্সপার্ট সিস্টেম? নলেজ এক্সপার্ট সিস্টেম হচ্ছে আমাদের নলেজ এক্সপার্ট সিস্টেম, রাইট। তাহলে এটা কি হবে? আচ্ছা, এই কোয়েশ্চেনটা একটু কনফিউজিং, নলেজ এক্সপার্ট সিস্টেম, হ্যাঁ। আচ্ছা, এটার অ্যান্সার এই মুহূর্তে আই কান্ট রিমেম্বার। লেটস সি, আমরা সামনের গুলো দেখি এরপর বলতেছি। আচ্ছা, ভাইরাস শব্দের পূর্ণরূপ কি? ভাইরাস শব্দের পূর্ণরূপ তোমরা জানো, এটা আসলে ছোটবেলার প্রশ্ন। হ্যাঁ, যে ভাইটাল ইনফরমেশন, ভাইটাল ইনফরমেশন, হ্যাঁ, এসএসসি লেভেলের কোয়েশ্চেন আসলে এইচএসসি তে দিয়ে দেয় অনেক, তাই না? দেখতেই পাচ্ছ, এটা আসলে এসএসসি এর কোয়েশ্চেন, হ্যাঁ। ভাইটাল ইনফরমেশন অ্যান্ড রিসোর্সেস, ভাইটাল ইনফরমেশন অ্যান্ড রিসোর্সেস আন্ডার সিজ। ঠিক আছে, ভাইটাল ইনফরমেশন অ্যান্ড রিসোর্সেস আন্ডার সিজ। ঠিক আছে, ওকে। সো ভাইটাল ইনফরমেশন এন্ড রিসোর্সেস আন্ডার সিজ, তো এখানে মনে হয় এন্ড নেই, ভাইটাল ইনফরমেশন, ইনফরমেশনস হয় না, বুঝছো? ইনফরমেশনের প্লুরাল হয় না কখনো। তাহলে ভাইটাল ইনফরমেশন আর রিসোর্সেস এই সবগুলোতে ইনফরমেশনস আছে, তাই না? হ্যাঁ, ইনফরমেশন নিজেই প্লুরাল, ইনফরমেশনের প্লুরাল হয় না কখনো, বাই দ্য ওয়ে, বুঝছো? ইনফরমেশনের প্লুরাল হয় না, হ্যাঁ, ইনফরমেশনের প্লুরাল ইনফরমেশন। আচ্ছা, ওকে। সো উইথ দ্যাট আমাদের তাহলে এই লেকচার এখানেই শেষ। তো যে কোয়েশ্চেনটা আমাদের কনফিউশন ছিল, ওটা আমি তোমাদের অন্য একটা লেকচারে ইনশাল্লাহ ক্লিয়ার আউট করে দেওয়ার চেষ্টা করব। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর এরকম আউট অফ সিলেবাস কোয়েশ্চেন আসলে চেষ্টা করবো অ্যাভয়েড করো, উল্টাপাল্টা দাগানো হচ্ছে, হ্যাঁ। ওকে, তো তোমাদের জন্য অনেক শুভকামনা। আবার তোমাদের সাথে অন্য একটা চ্যাপ্টারের অন্য একটা লেকচারে দেখা হবে। আনটিল দেন, সবাই সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।